আসসালামু আলাইকুম। ঠিক আছে, শব্দ ঠিক আছে? আমার চেহারা নাকি ক্লান্ত ক্লান্ত লাগছে আপনাদের? আচ্ছা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের সান্ধ্যকালীন বিশেষ অধিবেশন আমরা শুরু করছি, তাই না? আশা করছি তোমরা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়েছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না এখনো তোমাদেরকে। হ্যাঁ, 9 জন যুক্ত হয়েছে দেখছি। আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছ। শাহাদাত হোসেনকে দেখছি, রীতা মল্লিককে দেখছি, মুস্তারিন মুন্নিকে দেখছি, শিল্পী ঘোষ, শাহাদাত হোসেন, শামিন আক্তার, লিমা, জিকরুল ইসলাম, আফসারা তসনিম, ঋতুকে দেখছি, সাবরিনা ফিরদৌস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, eagerly waiting sir. Thank you students, dear students. জাকিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তিশা, ওকে, সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ। রেখা আচ্ছা, বিল্লাল সর্দার, স্নিগ্ধা সরকার, খান ইয়াসমিন, নুরুন নবী, টেক মাই সালাম স্যার। নুরুন নবী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নুরুন নবীকে স্পেশালি থ্যাঙ্কস যে নুরুন নবী আমার একটা সুন্দর একটি মুহূর্তের ছবি সে আমাকে উপহার দিয়েছে, ঢেলে দিই, তাই না? হ্যাঁ নুরুন নবী, তোমাকে ধন্যবাদ জানানো হয়নি, সরাসরি জানিয়ে দিলাম। রবীন মণ্ডল, গুরু লাল গোলাপ শুভেচ্ছা শিষ্য মিশু, ওয়ালাইকুম আসসালাম মিশু। বিল্লাল সর্দার, হ্যাঁ ভালো আছি বাবা। স্নিগ্ধা সরকার, আমি আজ আছি স্যার। আচ্ছা ঠিক আছে স্নিগ্ধা, শুভকামনা, ভালোবাসা, অনেক ভালোবাসা আকাশে উঠছে দেখছি আমাদের বাংলা কোর্সের আকাশে আজ ভালোবাসার ঘন ঘটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা ভালোবাসা উড়াচ্ছে। বৃষ্টি, রাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। মিম, ওকে, ওয়ালাইকুম আসসালাম মিম। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে আমরা এই অনলাইন ক্লাস নেওয়া খুব বিপদ। পোলাপান খেলে যে অনলাইনে কল দিয়ে দিচ্ছে, বলো তো কি সমস্যা? আর না, কণ্ঠটা বেশি ভালো মনে হচ্ছে না, এই জন্য যে আসলে কণ্ঠে মাঝখানে তো চাপ কম ছিল। বিল্লাল, আমি এর আগেও বলেছি যে আসলে আমি তো মাঝখানে অনেক দিন একটু রেস্টে ছিলাম, কণ্ঠে চাপ ছিল না, ফলে হঠাৎ করে যে চাপটা পড়েছে, হঠাৎ করে আমার অফলাইন ক্লাস শুরু হয়েছে রাজশাহী ভার্সিটি ক্যাম্পাস। আমি গতদিনও ব্যাখ্যা দিয়েছি, একই ব্যাখ্যা। তারপরে অনলাইন ব্যাচ, অনেকগুলি ইন্টারমিডিয়েটের ব্যাচ চালু হচ্ছে তোমাদের কোর্সের। অনেকদিন পরে, অনেকদিন গলা রেস্টের পরে একসাথে অনেক চাপ যেহেতু পড়েছে, গলাটা একটু মানে মিষ্টি শোনাচ্ছে না, এটা আমি জানি। তো যাই হোক, তারপরে তোমরা, রোজি আছে উপরে, তিশা, হ্যাঁ রোজি উপরে আছে। ও এলে বিরক্ত করে, হ্যাঁ বিরক্ত করে, গায়ে উঠতে চাই, বারবার অস্থির হয়, তারপরে এখানে তার আছে কেটে দেয়। এই জন্য রোজিকে অ্যালাউ করছি না, কারণ ও ঝামেলা পাকায় আর কি। আচ্ছা, সন্ধির একটা ক্লাস নাকি দেখা যাচ্ছে না, তো আমি দেখি, ব্যবস্থা করার চেষ্টা করছি কি করা যায়। ওকে, তা আমরা শিখছি সমাস। আমরা শিখছি কি? আমরা শিখছি হচ্ছে সমাস। এই সমাস নিয়ে আমরা গতকাল কি করেছিলাম? গতদিন আমরা দ্বন্দ্ব, কর্মধারয়, কি দ্বিগু, অব্যয়ভাব শিখেছিলাম, মনে আছে? নিশ্চয় মনে আছে। হ্যাঁ, তো প্রশ্ন করবেন না, প্রশ্ন নিব না, প্রশ্ন নিব আমি একটু পরে। আচ্ছা, আফরোজ, 1 মাস পর ক্লাস অটো ডিলিট হয়ে যায় গ্রুপ থেকে, ঠিকই বলেছ। ওইটা আবার একটা আছে যে নেভার ডিলিট, এরকম একটা অপশন, কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়া করে ওটা সেভ হয়ে গেলে 30 দিন পর ডিলিট হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি ওটা রিকভার করার আর কি, দেখা যাক। আচ্ছা,
তো আপনাদের এই 4টি সমাস বুঝিয়েছিলাম: দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ভাব। এর মধ্যে আমি বলেছিলাম যে আমরা এগুলো 4টা দেখে আসবেন। আজকে আমরা আরেকটু স্পেশালি আলোচনায় যাব, ক্লাসিফিকেশনে যাব এবং আমরা ব্যাস বাক্যে যাব। আচ্ছা, দ্বন্দ্ব। আপনাদেরকে বলেছিলাম যে বাবা মা দ্বন্দ্ব সমাস, মনে আছে? দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব? বাবা মা দুইজন। তারপরে ধরেন দেশ বিদেশ, তারপরে ধরেন রাত দিন, তারপরে হচ্ছে ওহি নকুল, দা কুমড়া। তাহলে বাবা মা দ্বন্দ্ব, দেশ বিদেশ দ্বন্দ্ব, রাত দিন দ্বন্দ্ব, ওহিন সবই দ্বন্দ্ব। দুটো আলাদা জিনিস, তাই দ্বন্দ্ব। সাবরিনা, থ্যাংক ইউ। কিন্তু পরীক্ষায় বলবে কোন ধরনের দ্বন্দ্ব। বাবা মাও দ্বন্দ্ব, দেশ বিদেশও দ্বন্দ্ব, চেয়ার টেবিলও দ্বন্দ্ব, রাত দিনও দ্বন্দ্ব, অহিনুকুলও দ্বন্দ্ব, কিন্তু কি জাতীয় দ্বন্দ্ব? বা নিচের কোনটি মিলনাত্মক দ্বন্দ্ব, কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? তাহলে দ্বন্দ্বের মাঝে আবার কি আছে? আমরা তো দ্বন্দ্ব চিনলাম যে দুটো পদ যদি দুই জিনিস হয়, দুটো পদ দ্বারা যদি দুটো আলাদা জিনিস হয় তাহলে দ্বন্দ্ব। কিন্তু কোন ধরনের দ্বন্দ্ব? তাহলে বাবা মা দ্বন্দ্বের দুটি পদ, কিন্তু দুজন, এই দুজনের মধ্যে কি বুঝিয়েছে? দ্বন্দ্বের বাবা মায়ের মধ্যে কি মিল, বাবা আর মায়ের মধ্যে এক ধরনের কি সম্পর্ক, আত্মীয়তা, রিলেশন, মিল। এর নাম মিলনাত্মক দ্বন্দ্ব। লিখে নেন, মিলনাত্মক দ্বন্দ্ব। দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি মিল বা সম্পর্ক বোঝানো হয়, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি মিল বা সম্পর্ক, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, নানা নানি, বেয়াই বেআইন, তালই মালই, জুয়েল কিবরিয়া, আলিয়া ভাট, তাই না? তাহলে জুয়েল আর আলিয়ার মাঝে কি খুবই মিল সম্পর্ক। জি, নানা নানি, বেআই বেআইন, শিথিল পরিমণি, তাই না? কি মিলনাত্মক দ্বন্দ্ব। কেন? গভীর আত্মীয়তা, বন্ধুত্ব। দ্বন্দ্বের এমন দুটি পদ, দ্বন্দ্বের এমন দুটি পদ যেই দুটি পদের মধ্যে দুজনের মধ্যে কি কোনো না কোনো ভাবে মিল বা সম্পর্ক বা আত্মীয়তা আছে। মামা মামি, চাচা চাচি, খালা খালু, হ্যাঁ, তো সেটা তো বুঝলেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আছে। দোয়াত কলম, দোয়াত আর কলম এটি মিলনাত্মক। এখন আপনি ব্যক্তিবাচক যে সম্পর্ক সেটি তো মিলনাত্মক বটেই, ব্যক্তিবাচক যে সম্পর্ক সেটি তো মিলনাত্মক বটেই। কিছু কিছু বস্তুবাচক, দোয়াত কলম, চেয়ার টেবিল, হ্যাঁ বুঝতে পারলেন? চেয়ার টেবিল, ডাল ভাত, দুধ ভাত, চন্দ্র সূর্য, হ্যাঁ, জামা প্যান্ট। তাহলে জামা প্যান্ট দুটো জিনিসের মধ্যে এক ধরনের কি জি সম্পর্ক আছে। দোয়াত কলম, খাতা কলম, চন্দ্র সূর্য। তাহলে হ্যাঁ, ব্যক্তি সেটা শিথিল পরিমণি, সাকলাইন পরিমণি, জুয়েল আলেয়া, নানা নানি, বিআই বাইন, খালা খালু, যাই হোক, সেক্ষেত্রে বুঝতেই পারছে যে দুজন ব্যক্তির মাঝে কি সম্পর্ক, দুজন ব্যক্তির মাঝে সম্পর্ক মিলনাত্মক, সেটি আপনি বুঝে গেছেন। কিন্তু কিছু কিছু জিনিস, বস্তু, চা বিস্কুট, চায়ের সাথে বিস্কুট, দোয়াত কলম, দোয়াত আর কলম, খাতা কলম, বুঝতে পারলেন? চেয়ার টেবিল, চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য মিল আছে না? জি, চন্দ্র আলোকিত হয় কিসের দ্বারা? সূর্যের আলো নিয়ে। তাহলে দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ কি এরকম। তো তাহলে বুঝে নেবেন যে দুটি পদের মধ্যে যখন কোনো না কোনোভাবে মিল বা সম্পর্ক বা রিলেশন বা বন্ধুত্ব বা কোনো না কোনোভাবে একটা সম্পর্ক থাকবে, হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব। আবার দেখেন রাত দিন, রাত দিন দুটি বিপরীত শব্দ, দুটি কি বিপরীত শব্দ। রাত দিন দ্বারা রাত বোঝায় না দিন বোঝায়? রাতও বোঝায়, দিনও বোঝায়। দেশ বিদেশ দ্বারা দেশ বোঝায় না বিদেশ বোঝায়? দেশও বোঝায়, বিদেশও বোঝায়। জল স্থল দ্বারা জল বোঝায় না স্থল বোঝায়?
জলও বোঝায়, স্থলও বোঝায়। কিন্তু কি ঘটনাটা হচ্ছে যে জলের বিপরীত কি? স্থল। রাতের বিপরীত দিন, দেশের দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত হয়, বিপরীত, তার নাম বিপরীতার্থক দ্বন্দ্ব। অনেক উদাহরণ, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, লাভ লোকসান, জোয়ার ভাটা। বাংলা ভাষায় যত বিপরীত শব্দ যুগল আছে, জি, গুরু শিষ্য, হ্যাঁ তাই না, চোর সাধু, যত রকম বিপরীত শব্দ আছে, প্রত্যেক বিপরীত শব্দ জোড়ি এক একটা কি? বিপরীতার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? কিন্তু ওহি নকুল, ওহি আর নকুলে কি প্রচন্ড প্রেম, তাই না? আকর্ষণ না ওহির সাথে নকুলের, কিংবা দায়ের সাথে কুমড়ার? তাহলে কি এরা একজন একজন বিপরীত? না, বিপরীত শব্দও না, মিলনের বিরোধ, শত্রুতা। শত্রুতা, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে শত্রুতা। শাহাদত ঠিকই বলেছে, ওহি মানে সাপ, নকুল মানে বেজি। ওহি মানে সাপ, সাপ আর বেজিকে যদি এই রুমের মধ্যে ছেড়ে দেন তাহলে কি করবে? নিশ্চয় কোলাকুলি করবে, তাই না? জড়াজড়ি করবে না, কি করবে? জি, মারামারি করবে। ওহি নকুল, দা কুমড়া, সাপে নেউলে আদায় কাঁচকলা। এর নাম কি? বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বা শত্রুতা, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বা শত্রুতা বোঝানো হয়, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব। তো বিরোধার্থক দ্বন্দ্বের উদাহরণ খুব বেশি নাই, অল্প কয়েকটি উদাহরণই আপনি একটা খুঁজে পাবেন, ঠিক আছে? কিন্তু সেটা মনে রাখতে হবে, দা কুমড়া, ওহি নকুল, সাপে নেউলে আদা কাঁচকলায়, এই টাইপের অল্প কয়েকটি শব্দ আছে। কি জাতীয় দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিরোধার্থক। আচ্ছা, তাহলে আমরা পেলাম একটা মিলনার্থক দ্বন্দ্ব, একটি বিপরীতার্থক দ্বন্দ্ব, একটি বিরোধার্থক দ্বন্দ্ব, তাই না? জি, একটি দ্বন্দ্বের নাম লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক। দ্বন্দ্বের দুটি পদ দেখতে দুই রকম, কিন্তু মিনিংটা এক। দ্বন্দ্বের দুটি পদ, পদ দুইটা, চেহারাও দুইটা, শব্দ দুইটা, কিন্তু মিনিংটা কি? এক। যদি এমন হয়, অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি কি এক হয়, তাহলে সেই দ্বন্দ্বের নাম কি? সমার্থক দ্বন্দ্ব। যেমন বই পুস্তক, বই পুস্তক, যেমন চিঠি পত্র, যেমন ঘর বাড়ি, যেমন হাট বাজার। বই পুস্তক, চিঠিপত্র, ঘর বাড়ি, হাট বাজার। আসলে ঘর আর বাড়ি দুই রকম শব্দ মনে হলেও এদের আসলে কি মিনিংটা, অর্থটা। চিঠি কি বাবার কাছে লিখলে চিঠি, আর প্রেমিকার কাছে লিখলে পত্র, নাকি? চিঠি আর পত্র দুটো শব্দ আমরা ব্যবহার করি, কিন্তু এদের আসলে গভীরতর অর্থগত দিক থেকে এরা কি এক। হাট বাজার, ঘর বাড়ি, চিঠিপত্র, বই পুস্তক। কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক। ওকে, একটি দ্বন্দ্বের নাম সহচর দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্বটির নাম কি? সহচর দ্বন্দ্ব। বই পুস্তক না, বলছে বই টই। বুঝতে পারলেন? বই টই কিনতে হবে, বই টই পড়া হচ্ছে না। চিঠি টিঠি আর কেউ লেখে না, চিঠি টিঠি। এই যে আপনারা বাংলা টাংলা ক্লাস করছেন, সমাস টমাস পড়ছেন, আমি যে জামা টামা গায়ে দিয়ে আছি, কোনোদিন আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরি, তাই না? হাতে আবার ঘড়ি মড়িও আছে,
মাঝে মধ্যে প্রয়োজন হলে চশমা টশমা পড়ি, তাই না? জি, সহচর দ্বন্দ্ব। বাংলা টাংলা, ইংরেজি টিংরেজি, চাকরি টাকরি, বিসিএস টিসিএস পরীক্ষা দিবেন, তাই না? জি, প্রেম ট্রেম হয়নি জীবনে, বিয়েটিও হবে না চাকরি টাকরি না পাইলে। সহচর দ্বন্দ্ব, সহচর। একটি অর্থবোধক পদের সাথে একটি নিরর্থক, একটি অর্থবোধক শব্দের পাশে যদি আরেকটি কি নিরর্থক শব্দ, নিরর্থক। না, দয়া মায়া হবে না রাকিব হাসান ভাইয়া, মায়ার তো অর্থ আছে। রাকিব হাসান ভাইয়া, বাবা, মায়ার অর্থ নাই। গাধা রাকিব, গাধা রাকিব, মায়া শব্দটির অর্থ আছে না নাই? তাহলে অর্থ যদি থাকে তাহলে সহচর হবে না। ভাই একটু দয়া টয়া করেন, স্যার একটু দয়া টয়া করে নাম্বার দিন, দয়া টয়া, দয়া মায়া হলে তা দয়া মায়া সহচর হবে না, মিলনাত্মক। বোঝা গেছে? অর্থাৎ সহচর হলো সেটাই যেটার পরপদের অর্থ থাকা যাবে না, পরপদের অর্থ কি থাকবে না। ক্লিয়ার? একটি দ্বন্দ্বের নাম কি বহুপদী দ্বন্দ্ব। আমরা গতদিন বলেছি সমাসের প্রথম দিন যে সমাস মানে কমপক্ষে দুটি পদ, মনে আছে? কমপক্ষে দুটি মানে দুইয়ের চেয়ে কম না, কিন্তু চাইলে বেশি হতে পারে। তা আমরা গতদিন থেকে যত উদাহরণ দিয়েছি দুইয়ের চেয়ে বেশি কিন্তু উদাহরণ দেইনি। বাবা মা ভাই বোন যাই বলে দুটি, কিন্তু মাঝে মধ্যে কি মাঝে মধ্যে দুইয়ের চেয়ে বেশি পদ থাকবে। আফরোজা খানম হয়তো আছে, মিস্টেক তো আছেই। হ্যাঁ, মনির স্যারের বইয়ে একেবারেই যে খুবই ভালো বই, আমি খুবই এই বইটি অনুসরণ করি। আবার বলছি আফরোজা খানম, তোমার জন্য, তুমি যেহেতু অনিশ্চয় অনুসরণ করো, আমি কিন্তু অনুসরণ করি মনির স্যারের বইটি। খুবই ভালো বই। তো দু একটি জায়গায় যে একটুখানি মিস্টেক নাই সেটি না, হ্যাঁ আছে, তো সেটুকু একটু কারেকশন করে পড়বা। আচ্ছা, তাহলে আমরা দেখেন বলেছিলাম যে চন্দ্র সূর্য, তাহলে চন্দ্র আর সূর্য মিলনাত্মক দ্বন্দ্ব, কিন্তু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। পরীক্ষায় আসবে ইট কাঠ পাথর, পরীক্ষায় আসবে সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম বলতে সাহেব বোঝায়, বিবি বোঝায় না গোলাম বোঝায়? ইট কাঠ পাথর বলতে ইট বোঝায় না, কাঠ বোঝায় না, পাথর সবই বোঝায়। তাহলে দ্বন্দ্ব, সবই পদই বোঝালে দ্বন্দ্ব, কিন্তু দুইয়ের চেয়ে বেশি পদ। বুঝতে পারলেন? একজন ভদ্রলোক নাক কান গলা বিশেষজ্ঞ। তো নাক কান গলা বিশেষজ্ঞ মানে তিনি কি নাক বিশেষজ্ঞ, না কান বিশেষজ্ঞ, না গলা বিশেষজ্ঞ? তিনি তিনটায় বিশেষজ্ঞ, মানে তিনি বহুপদী বিশেষজ্ঞ। তো দ্বন্দ্বে এমন কিছু সমাসের দ্বন্দ্বে উদাহরণ আছে যে যেইগুলি দুইয়ের চেয়ে বেশি পদ, দুইয়ের চেয়ে বেশি পদ। এর নাম কি বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। একটি নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বিভক্তিযুক্ত দ্বন্দ্বকে বলে অলুক দ্বন্দ্ব। জি, বিভক্তিযুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। অলুক, জি, এমন কিছু দ্বন্দ্ব যাদের সাথে কি বিভক্তি যুক্ত আছে। মায়ে বাপে, মায়ে বাপে, কিংবা মায়ে ঝিয়ে, কিংবা হাতে পায়ে, কিংবা দুধে ভাতে, কিংবা জলে স্থলে, কিংবা দেশে বিদেশে। এখন কেউ কেউ বলতে পারে স্যার জলে স্থলে তো বিপরীত শব্দ। জল স্থল বিপরীত শব্দ, জল স্থল, কিন্তু জলে স্থলে। বুঝতে পারেন? দেশ বিদেশ বিপরীত, দেশ বিদেশ, কিন্তু দেশে বিদেশে। ঠিক আছে?
এখন আমরা বলছিলাম যে তাহলে আবার দুধে ভাতে, কোলে পিঠে, বুকে পিঠে, ওকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি, কোলে পিঠে করে মানুষ করেছি, হাতে পায়ে ধরলাম, হাতে পায়ে, নাকে কানে। দ্বন্দ্ব সমাসের সাথে যখন বিভক্তি যুক্ত হবে তখন তাকে বলা হবে কি, কি অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। আর একটি দ্বন্দ্বের নাম, হ্যাঁ শান্ত আমি জানি, অনিমা শান্ত আমি জানি, 9-10 বইয়ে কোথায় কি আছে, হ্যাঁ সেটার ব্যাখ্যা আমি আফরোজাকে দিয়েছি, আশা করি তুমি শুনেছ। আর যদি মনে হয় যে না স্যার আমি ওটাই উত্তর দিব, এটি করতে পারো, হ্যাঁ সেটা তোমার বিষয়। আমি কিন্তু আফরোজার প্রশ্নের উত্তরে বলেছি, সেই উত্তরটি আর আমি রিপিট করতে চাচ্ছি না। আচ্ছা, শেষ দ্বন্দ্বটির নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একশেষ। তো দ্বন্দ্বের দুটি পদ আমরা বললাম, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, জিন পরি, দোয়াত কলম, দুটো আলাদা আলাদা পদ। কিন্তু মাঝে মধ্যে কি হচ্ছে, দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়ে যায়, দ্বন্দ্বের দুটি পদ আলাদা না থেকে দুজন কি হয়েছে একসাথে যুক্ত একটা পদের মতো হয়ে গেছে, যেটি হওয়ার কথা নয়, হওয়ার কথা নয়। দ্বন্দ্ব মানেই দুটো আলাদা আলাদা পদ এবং যাদের আলাদা সত্তা, কিন্তু হঠাৎ করে কিছু কিছু দ্বন্দ্বের দুটি পদ আলাদা না থেকে কি হয়েছে একসাথে যুক্ত হয়ে গেছে। দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে এই ধরনের দ্বন্দ্বকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। যেমন দম্পতি, জি দম্পতি, আসলে এখানে আছে কি জায়া ও কি পতি, তাহলে দম্পতি কি আছে জায়া ও পতি। তাহলে একটা পদ ছিল জায়া, একটা পদ পতি, কিন্তু এখানে সে দুটো পদ আর আলাদা নাই, দুজনে মিলে কি এক হয়ে গেল। তো স্বামী স্ত্রী মিলে কি শাস্ত্রী হয়েছে, বর ও কনে মিলে কি বকনে হয়েছে, বাবা ও মা মিলে কি ওবামা হয়েছে, না, বাবা মা, স্বামী স্ত্রী, বর কনে, কিন্তু জায়াপতি নাকি দম্পতি। অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদ এখানে দুই না থেকে একসাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে ধরেন দম্পতি, তারপরে কি শব্দ আছে আমরা, তুমি সে ও আমি, তুমি সে ও আমি। আমরার ব্যাস বাক্য কি তুমি, জি এটাকে আমরা বলি 231, জি 231, তুমি সে ও আমি। আমরার ব্যাস বাক্য, আমি আবার বলছি, আমরার ব্যাস বাক্য তুমি সেও আমি, যেটাকে আমরা 231, জি আমরা। অন্যভাবে করলে করা যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস থাকবে না, অন্যভাবে করলে আর দ্বন্দ্ব সমাস থাকবে না, ঝামেলা হবে। কি হবে সেটা যখন ওই সমাসটা আসবে তখন বুঝাই দেবো। জি আপাতত যখন দ্বন্দ্ব করবেন একশেষ দ্বন্দ্ব আমরা, তার ব্যাস বাক্য হচ্ছে তুমি সে ও আমি। যাতায়াত, ব্যাস বাক্য কি যাওয়া ও আসা, যাতায়াত, তাহলে একটা পদের মতো লাগছে কিন্তু এর মধ্যে আসলে আছে কি যাওয়া ও আসা। হ্যাঁ একজন লিখেছে তোমরা, হ্যাঁ ঠিক লিখেছো তোমরা, এটা হচ্ছে তুমি ও কি সে, তোমরা। আমরা, তোমরা, দম্পতি, যাতায়াত, এগুলোকে আমরা কি বলছি একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ এখানে একাধিক পদ আছে কিন্তু সেই পদগুলো আলাদা আলাদা না থেকে কি হয়ে গেছে, দ্বন্দ্বের একাধিক পদ যদি একসাথে যুক্ত হয়ে যায় এই দ্বন্দ্বকে বলা হয় একশেষ। তো আপনারা দ্বন্দ্বের এই ভাগগুলো, তাহলে কোন সমাস দ্বন্দ্ব সমাস, কোন সময় দ্বন্দ্ব, কিন্তু কি জাতীয় দ্বন্দ্ব বা কোন প্রকারের দ্বন্দ্ব, তখন একটু লক্ষ্য করবেন যে দ্বন্দ্বের মাঝে আবার কি ভাগ আছে একে। আচ্ছা আমরা এখন দেখতে চাই কর্মধারয়। গতদিন আমরা কর্মধারয় সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা করেছি, মনে আছে? জি দ্বন্দ্ব সমাস সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা করেছি, কর্মধারয় সম্পর্কে যে চিনব কি করে।
কর্মধারয় চেনার উপায় কি মনে আছে? হ্যাঁ, উপায়টা আপনার প্রথম দিকে লিখেছেন, আজকের ক্লাসেও কমেন্টস অনেকে লিখেছেন যে 2 যদি 1 হয়, 2 যদি 2 হয় তাহলে দ্বন্দ্ব চিনলাম, আর পদ 2 কিন্তু বস্তু হয়ে যাচ্ছে 1। 2 যদি 2 হয় তাহলে কর্মধারয়, সেটা তো আমরা চিনেছি কর্মধারয়। কিন্তু কোন কর্মধারয়? কোন কর্মধারয়? হরে শাহাদত গাধা, শাহাদত গাধা আমি সামনে দিলে নিত্য সমাস হবে, আমি নিত্য সমাসে গেলে বলবো। তুই পণ্ডিতি করলে তো মুশকিল। হ্যাঁ, আমি তো বললাম যেটা ব্যাস বাক্য চেঞ্জ করলে দ্বন্দ্ব থাকবে না, আমি বললাম ইশারা বুঝিস না তো কেমনে হবে? যখন নিত্য সমাস পড়াবো তখন নিত্য সমাসের কথা বলবো, এর মধ্যে নিত্য সমাস ঢুকায় আমার লাভ কি? আমি বুঝালাম যে দ্বন্দ্ব হতে হলে আমরা ব্যাস বাক্য শুরু হতে হবে তুমি, সে ও আমি দিয়ে, হবে তুমি, সে ও আমি। আর অন্যরকম করলে অন্য কিছু হবে, তো কি হবে সেটা তো আমি পরে বলবো। তুই যদি আগেই বলে দিস তাহলে কেমনে হবে? রহস্য বুঝিস না গাধা, রহস্য বুঝিস? রহস্য। আচ্ছা, তাহলে কর্মধারয় সমাসের অনেকগুলি ভাগ আছে, প্রধান ভাগ 4টি। কর্মধারয় সমাসের প্রধান ভাগ কি? 4টি। কি কি? একটি হচ্ছে উপমিত, একটি হচ্ছে উপমান, একটু হচ্ছে রূপক, আর একটু হচ্ছে মধ্যপদ। জি, কর্মধারয় সমাস, জি প্রধানত, এর বাইরেও কিন্তু ভাগ আছে ছোটখাটো, কিন্তু প্রধানত 4টি: উপমিত, উপমান, রূপক, মধ্যপদ। পরীক্ষায় দেখবেন, জি খুবই জরুরি, কর্মধারয়ের ভাগগুলি খুবই জরুরি। সমাস চ্যাপ্টারটি বিশেষ প্রিলিমিনারির জন্য বা ব্যাংকার্স রিক্রুট যে কোনো পরীক্ষার জন্য সমাস টপিকটাই গুরুত্বপূর্ণ, এর মধ্যে কর্মধারায় অতি অতি গুরুত্বপূর্ণ। কর্মধারায়ের মধ্যে নিচের কোনটি উপমান কর্মধারায়, কোনটি উপমিত কর্মধারায়, কোনটি রূপক কর্মধারায় এমন আসতে পারে, ঠিক আছে? তো আমরা একটু মনোযোগ রাখবো এবং বাড়াবো, মনোযোগটা একটু বাড়াবো আশা করছি। তোমরা একটু লক্ষ্য করো। দেখো, একটি শব্দ হচ্ছে সাদমুখ। শব্দটা কি? শব্দটি হচ্ছে সাদমুখ। এখন বলেন, দুটো পদ, একটা পূর্বপদ আর একটা কি পরপদ, তাই না? পূর্বপদ চাঁদ, পরপদ মুখ। সাদ মুখ কি দুটো জিনিস না একটা জিনিস? আমি সাদ মুখ দেখছি মানে কি একটা চাঁদ দেখছি আর একটা মুখ দেখছি, তাই না? আমি চাঁদ মুখ দেখছি মানে কি একটা চাঁদ দেখছি আর একটা কি মুখ দেখছি না, তাহলে দুটো জিনিস না, একটা জিনিস। আসলে চাঁদ মুখ দেখছি মানে বলেন তো, চাঁদ দেখছি না মুখ দেখছি? চাঁদ মুখ, চাঁদ না মুখ? চাঁদ মুখ হলে আসলে মুখ, এখানে চাঁদের কোনো বিষয় না, একটা জিনিস বলেই তো কর্মধারয়। আচ্ছা, এখন চাঁদ কেন আছে এখানে? চাঁদ কেন আছে? তুলনা করা হয়েছে চাঁদের সাথে, কাকে? মুখকে। তাহলে মুখকে একটু গরম পানি বাস দেন, মুখকে তুলনা করা হয়েছে কার সাথে? চাঁদের সাথে। মুখকে তুলনা করা হয়েছে কার সাথে? চাঁদের সাথে। তাহলে একটি বস্তু মুখ, এই জিনিসটাকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে। কেন তুলনা করা হয়েছে মুখকে চাঁদের সাথে? কেন? চাঁদও গোল, মুখও গোল। চাঁদও গেলেজ দেয় চেহারা বা মুখও গেলেজ দেয়। চাঁদেরও কলঙ্ক আছে, মুখেও ব্রণের দাগ আছে। চাঁদের দাগ আছে না, মুখেও ব্রণের দাগ আছে নাকি? চাঁদের দিকেও মানুষ হা করে তাকায় থাকে, মুখের দিকেও হা করে তাকায় থাকে। কেন তুলনা করেছে? মুখ নামক বস্তুটিকে চাঁদ নামক বস্তুর সাথে তুলনা করা হয়েছে, একটি পথের তুলনা। কেন তুলনা করা হয়েছে? কোন একটি কারণ আছে, সে কারণটি কোথাও দেওয়া নাই, এটা বুঝে নিতে হয়। আপনি মনে মনে ধরে নিয়েছেন যে স্যার চাঁদও সুন্দর, মুখও সুন্দর, ধরে নিলেন। আমি যদি ধরে নিই চাঁদও গোল, মুখও গোল, তাই না? হতে পারে। আবার এটাও যদি ধরি যে চাঁদও বাঁকা, মুখও বাঁকা, চাঁদও বাঁকা, মুখও বাঁকা। তো কেন, যে কেন তুলনা করেছে সেটা কেউ বলে দেয়নি,
কিন্তু আমরা মনে মনে একটা ধরে নিয়েছি যে মুখকে চাঁদের সাথে তুলনা হয়েছে। কেন? চাঁদও সুন্দর, মুখও সুন্দর। সৌন্দর্যটা হলো কি একটা গুণ, এই দুটা পদের কমন গুণ, কিন্তু সেটা উল্লেখ করে নাই, আমরা মনে ধরে নিয়েছি। পুরুষ সিংহ, পুরুষ সিংহ, বা কোনো বইয়ে লেখা আছে সিংহ পুরুষ। জি, পুরুষ সিংহ আছে বা সিংহ পুরুষ, দুইভাবেই বলা যায় শব্দটিকে। এখন আমি যদি সিংহ পুরুষ বলি, তাহলে এক সিংহ পুরুষ মানে কি? একটা সিংহ আর একটা পুরুষ, তাই না? সিংহ পুরুষ মানে কি? যে একটা সিংহ আর একটা পুরুষ। না, সিংহ পুরুষ হলো সিংহ না, একটা পুরুষ। সিংহ কেন আছে এখানে? পুরুষকে তুলনা করা হয়েছে কার সাথে? সিংহের সাথে। কেন? যে সিংহেরও 4 পা, পুরুষেরও 4 পা। সিংহেরও দাঁড়িয়ে ওঠে, পুরুষেরও দাঁড়িয়ে ওঠে। সিংহ হিংস্র, পুরুষও হিংস্র। সিংহ হরিণ দেখলে ঝাঁপায় পড়ে, পুরুষও হরিণ দেখলে ঝাঁপায় পড়ে। কেন তুলনা করা হয়েছে? কেন করা হয়েছে আমরা তো জানি না, কারণ কেউ বলে দেয়নি। পুরুষকে সিংহের সাথে তুলনা করেছে কেন? কিন্তু আপনি মনে মনে একটা ধরে নিয়েছেন। মনে মনে কি ধরে নিয়েছেন? যে সিংহ শক্তিশালী, পুরুষও শক্তিশালী ধরে নিয়েছেন। নিতেই পারেন, এটা আপনার বিষয়, দ্যাট ইজ ইউর খুশখুশ। আমি ধরে নিয়েছি সিংহ হিংস্র, পুরুষও হিংস্র। এসএম যে রিকা, সাহসিকতার জন্য। পুরুষের সাহস কোথায় দেখেছেন? রিকা, কোনো সাহসী পুরুষকে আপনাকে জড়ায় ধরেছে জোর করে কোনোদিন? অনেক পুরুষের তো আপনাকে জড়ায় ধরতে ইচ্ছা করছে, ধরেছে কোনোদিন? পুরুষের সাহস দেখলেন কই? কেমনে জানলেন পুরুষের সাহস? আপনি ভেবে নিয়েছেন আসলে পুরুষের সাহস নাই। আপনি মনে মনে কি মেয়ে মানুষের ধমক খেয়ে পুরুষ জামা কাপড় নষ্ট করে ফেলে। জি, হয়তো আপনি ভাবছেন তাই। আসলে পুরুষ আর সিংহের কোনো একটা কারণ আছে, কোনো একটা গুণের মিল আছে, কিন্তু সেটা জি এখানে বলা নেই। আপনি ধরে নিয়েছেন সাহসের জন্য, আমি ধরে নিলাম যে হিংস্রতার জন্য। তো গুণটি উল্লেখ করা নাই, কিন্তু আসলে কোনো না কোনো একটা কারণ তো আছে। এমনিতে তুলনা করা হয়নি, কোনো না কোনো একটা কি কারণ আছে, তো সে কারণটা উল্লেখ করা নাই। কেন তুলনা করা হয়েছে? কারণ যাকে আমরা গুণ বলি, সেই গুণটি উল্লেখ করা নাই। বলছে যে ধরেন তুষার শুভ্র, তুষার শুভ্র বলেন, তুষার শুভ্র। এখন এই ক্ষেত্রে তুষার শুভ্র, এখানে দুটি পদ, পদ কিন্তু দুটো, একটা তুষার একটা শুভ্র। তুলনা করা হয়েছে কাকে? শুভ্রকে। তুলনা করা হয়েছে কার? শুভ্রের। কার সাথে? তুষারের সাথে নাকি তুষারকে শুভ্রের সাথে? তুলনা করা হয়েছে কি শুভ্রকে তুষারের সাথে না তুষারকে শুভ্রের সাথে? তুষারকে তুলনা করা হয়েছে শুভ্রের সাথে। তিশা, তুষার কার মতো? শুভ্রের মতো। আয় কোহিনুর আক্তার, তিশা গাধী। তুষার কার মতো? শুভ্রের মতো। তুষারকে তুলনা করেছে, শুভ্রকে তুলনা করেছে তুষারের সাথে, তুষারকে শুভ্রের সাথে। এখানে তুলনা করা হয়নি। না, মামুনুর রশিদ গাধা, সেটাও না। তুষারকে শুভ্রের সাথে না, গাধা। তুষার শুভ্রের মতো না, শুভ্রও তুষারের মতো না। এখানে তুলনা করা হয়নি। বস্তু তো একটা, তুলনা হবে কি করে? এখানে শুভ্রতার তো বস্তু না রে গাধা, গাধারা। শুভ্রটা তো কোনো বস্তু না, বস্তুই তো একটা তুষার। বস্তু একটা তুষার, আর তুষার বস্তুটার গুণ কি? দেখতে কেমন? শুভ্র। বুঝেছিস গাধারা? আগে ছিল দুটি মাল, দুটি বস্তু, দুটি জিনিস, যেই দুটির মধ্যে তুলনা করেছিল এখন একটা গুণের জন্য। গুণটা উল্লেখ ছিল না, গুণটা উজ্জ্বল ছিল। বস্তু দুটোর নাম ছিল, কেন তুলনা করা হলো? গুণটা উজ্জ্বল ছিল, আমরা ধরে নিয়েছি। আর এবার দুটো বস্তু না, পদ দুটো, কিন্তু বস্তু না। একটা বস্তু তুষার, এই তুষার বস্তুটার গুণ কি? দেখতে কেমন? শুভ্র। শুভ্র কোনো বস্তু না, তুষারের গুণ, তুষারের গুণ। কাজল কালো, তাহলে কাজলকে কালোর সাথে তুলনা, না কালোকে কাজলের সাথে?
কাজলকে কালোর সাথে তুলনা না, কালোকে কাজলের সাথে না, কেউ এখানে বস্তুই তো একটা, তুলনা করতে হলে দুটো জিনিস লাগবে। এখানে মালই তো আছে একটা, কাজল। কাজলটা হলো একটা জিনিসের নাম, বস্তু। এই কাজল বস্তুটা দেখতে কেমন? কালো। কাজলের গুণ কালো। অরুণ একটা বস্তু, অরুণ রাঙা। তাহলে অরুণকে রাঙার সাথে বা রাঙাকে অরুণের সাথে তুলনা না। অরুণ একটা জিনিস আর রাঙার একটা জিনিস না। অরুণ একটা বস্তু, একটা জিনিস। এই জিনিসটা দেখতে কেমন? অরুণটা দেখতে কেমন? রাঙা। এখন ওই যে একজন বলছে, শিউলি বলছে স্যার উপমান উপমিত ভুল হয়, তো ভুল তো হবেই। আপনি যে বোঝেন না এই জিনিসগুলো, যে দুটো পদই আছে, দুটো পদই আছে। কখনো দুটি বস্তুর তুলনা, কিন্তু কেন তুলনা? কোনো একটা কারণে। কারণটা মানে গুণটা বলা নাই, গুণটা ধরে নিতে হচ্ছে। দুটি বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকে। গুণ কি? উজ্জ থাকে। এটার নাম উপমিত কর্মধারয়। যে উপমিত, দুটি বস্তু তুলনা করেছি, কিন্তু কেন করেছি? কোনো একটা গুণ বা মিল আছে, মিলটা বলে দেয়নি, আমরা মনে মনে ধরে নিলাম, এটা হলো উপমিত। আর যখন দুটি বস্তু, একটা বস্তুর পাশে গুণ, বস্তুর সাথে গুণের উল্লেখ, বস্তুর পাশে কি? তুষার কেমন, শুভ্র কাজল কেমন, কালো অরুণ কেমন, রাঙা, বস্তুর পাশে গুণের উল্লেখ, এর নাম উপমান কর্মধারয়। যে লিখে নেন, আবার ভুলে যাবেন। তারপর বললেন স্যার হ্যান্ড নোট দিল না, পিডিএফ দিল না। যে লিখে নেন হ্যান্ড নোট, এই যে ডাইরেক্ট হ্যান্ড নোট আপনি লিখে নেবেন। উপমিত কর্মধারয় লেখেন, বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকে। বস্তুর সাথে বস্তুর তুলনা, বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকে। এই যে আর একটা মগা পাওয়া গেছে, জান্নাত প্রীতি মগা। লিটারেচার ক্লাস কবে থেকে শুরু হবে যদি বলতেন, তাহলে ব্যাকরণকে বাদ দিয়ে দিব। তাহলে ব্যাকরণ আজকে পড়ে শেষ করে দিই। জান্নাত প্রীতি গাধী, তাহলে আজকে ব্যাকরণ পড়ে বাদ দিয়ে দিই নাকি? যে ব্যাকরণ শেষ, তার সাহিত্য শুরু করবো। মগা জগা যে কই থেকে আসছে আল্লাহ জানে। কবে থেকে করব? অনেকে ব্যাকরণ শেষ করব তারপর তো করব না। ব্যাকরণ করবি না, ব্যাকরণ না করলে মাসখানেক পরে যুক্ত হতে হবে। সাহিত্য ক্লাস করব, ব্যাকরণ না শেষ করে কেমনে করব? তাহলে যখন আমরা উপমিত কর্মধারায় কি বললাম? উপমিত কর্মধারায় কি বললাম? উপমিত কর্মধারায় বললাম যে বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকে। বস্তুর সাথে বস্তুর তুলনা, জি শাহাদত পারবেন? জি হ্যাঁ শাহাদত, আপনি চাইলে আমার পেজে সমস্যাগুলো আমার পেজে বা আমার যে গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারবেন। জি, তাহলে উপমিত কি? বস্তুর সাথে বস্তুর তুলনা না। সাবরিনা গাধী, সাবরিনা ফেরদৌস গাধী লেখ, বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকে গাধী, এটা উপমিত। কতবার করে বলবো রে গাধী? বস্তুর সাথে বস্তুর তুলনা, লেখ গাধীরা, এই যে লেখ, বস্তুর সাথে বস্তুর তুলনা গাধী, আর লেখ ব্র্যাকেটে গুণ উজ্জ থাকে, এর নাম উপমিত গাধী, এর নাম উপমিত। বস্তুর সাথে বস্তুর তুলনা লিখে নে, গুণ উজ্জ থাকে, এর নাম উপমিত গাধী। ওই যে পুরুষ সিংহ বা সিংহ পুরুষ, ওই যে সাদ মুখ, ওইগুলো উপমিত। দুটো বস্তুর তুলনা, গুণ উজ্জ থাকবে গাধী, এটার নাম কি? উপমিত। আর যখন এই যে বস্তুর পাশে গুণ উল্লেখ করে দিলাম, তুষার শুভ্র কাজল কালো, এটার নাম লেখ উপমান। বস্তুর পাশে গুণের উল্লেখ, লেখ লেখ, লিখে পর বোস, তারপরে কমেন্টস লেখ, নাহলে তো উল্টাপাল্টা লিখলে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। লেখ বস্তুর পাশে কি? গুণের উল্লেখ, এটার নাম উপমান। উপমান, বস্তুর পাশে গুণের উল্লেখ, এটার নাম উপমান, এটা উপমান। আর বস্তুর সাথে বস্তুর তুলনা, এর নাম উপমিত। শর্টকাট করে লেখো, যদি এত বুঝতে কষ্ট, শর্ট, বস্তু প্লাস বস্তু উপমিত, বস্তু বস্তু উপমিত, বস্তু বস্তু উপমিত। গুণ নাই, গুণ একটা কিছু আছে কিন্তু গুণ ওই শব্দের মধ্যে নাই।
আর একটা বস্তুর পাশে গুণ, বস্তুর পাশেই গুণ, এটার নাম উপমান। বস্তুর পাশে গুণ, তার নাম উপমান। তাহলে তুষার শুভ্র, কাজল কালো, অরুণ রাঙা, উপমান। আর সিংহ পুরুষ, সাদমুখ, এটা উপমিত। আচ্ছা, এবার আমি একটু সাবরিনা ফেরদৌসকে প্রশ্ন করব। সাবরিনা, ভালো করে চিন্তা করে উত্তর দিবা, বোকামি করবা না, গাধামি করবা না, আগে শুনবা কথা, শুনবা বুঝবা। হ্যাঁ, দেখো তোমার জন্য টেস্ট। বলো হুরি। আচ্ছা, অন্য কেউ কমেন্টস লিখবা না, আমি শুধু সাবরিনার জন্য স্পেশাল প্রশ্ন। আমার প্রিয় শিক্ষার্থী সাবরিনা, সাবরিনা বলো, চিন্তা করে বলবা, বকা খাবা না কিন্তু। আবার বকা খাওয়ার পরে লিখবে না তাহলে না। ফুলকুমারী। আচ্ছা, অন্যরাও লিখতে পারো, যাও, সবার জন্য ওপেন করলাম। ফুলকুমারী। স্নিগ্ধা সরকার একটি ভালো কমেন্টস লিখেছে, সুন্দর কমেন্টস। বস্তু দুই গুণ নাই, বস্তু দুই গুণ নাই, উপমিত। বস্তু এক, সাথে গুণ, উপমান। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ফুলকুমারী, বস্তু বস্তু না বস্তু গুণ, বস্তু বস্তু না বস্তু গুণ। এই যে পেরে গেছো, থ্যাংক ইউ। দেখছো তোমরা কি মাল। হ্যাঁ, জুয়েল কিবরিয়ার স্টুডেন্ট, বুঝতে হবে যে তোমরা কি মাল। হ্যাঁ, গুড। তাহলে এখানে কোনো গুণ নাই। ফুলের গুণ কি কুমারী হয়? ফুলের গুণও কুমারী না, কুমারীর গুণও কখনো ফুল না। তাহলে তুলনা, কুমারীকে তুলনা করেছে কার সাথে? ফুলের সাথে। কুমারীকে তুলনা করেছে ফুলের সাথে। কেন? কেন তো আমি কি করে জানবো? যে কোনো কারণে হোক, হোগা হতে পারে। ফুলও লাল, কুমারীও লাল। ফুলও সুন্দর, কুমারীও সুন্দর। ফুলও স্নিগ্ধ, কুমারীও স্নিগ্ধ। ফুলেও মধু আছে, কুমারীতেও মধু আছে। ফুল মানুষ চায়, কুমারীকে চায়, হতে পারে। কি কারণ এটা আমি জানি না, দ্যাট ইজ ম্যাটার না। অর্থাৎ এখানে কোনো গুণ নাই। ফুলের গুণ কুমারী বা কুমারীর গুণ ফুল না, এখানে কোনো গুণ নাই। কুমারীকে, কুমারী নামক একটি মালকে তুলনা করেছে কার সাথে? ফুল নামক আরেকটি জিনিসের সাথে। জি, দুটি বস্তুর তুলনা। কিন্তু কেন তুলনা, কারণ কি? কারণ আমার জানার দরকার নাই, এটাই তো উপমিত। যে গুণ উজ্জ আছে, গুণ কি উজ্জ আছে, উপমিত। তাই না? হরিণ চপল, হরিণ চপল। বলেন, হরিণ চপল উপমিত না উপমান? হরিণ চপল উপমিত না উপমান? থ্যাংক ইউ, উপমান। কেন? চপল আসলে কোনো বস্তু না, চপল আসলে কোনো বস্তু না। হরিণ বস্তু একটা। হরিণটা কেমন? হরিণের গুণ বা বৈশিষ্ট্য কি? চপল। চপল মানে চঞ্চল। চপল মানে কি? চঞ্চল। গ্রেট। তাহলে চপল কোনো জিনিস না, হরিণ একটা বস্তু। আর হরিণ বস্তুটার গুণ বা বৈশিষ্ট্য কি? চপল বা চঞ্চল। এখন আপনি এই উপমানের উপরে ধরেন 500 উদাহরণ আছে, সবই কি আমি একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব? তাহলে তো আপনাকে বাংলা ব্যাকরণ কোর্স না, শুধু উপমান উপমিত কোর্সে ভর্তি হতে। যে তাহলে আমি 5-6টা শব্দ দিয়ে বুঝাই দিলাম। এবার আপনি আপনার বই পুস্তক থেকে এই উপমান আর উপমিত শব্দ খুঁজে বের করবেন, দিয়ে দেখবেন যে স্যার যা বললো, যে কৌশলটা দিল, ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে মামলা ডিসমিস। যদি কোনোটা করতে গিয়ে না পারেন, আটকে যান, বুঝতে না পারেন, সমস্যা হয়, তাহলে কি করতে হবে? কমেন্টস করতে হবে, গ্রুপে পোস্ট দিতে হবে। নাহলে আমার স্পেশাল, আমার মেসেঞ্জার আছে, অথবা আমার গ্রুপ আছে নিজের একটা, জুয়েল কিবরিয়া বিসিএস এডুকেশন, সেখানে পোস্ট দিবেন। আমার পার্সোনাল মেসেঞ্জার নক দিবেন। জি, আর যদি মিলে যায় তাহলে তো ঝামেলা শেষ। দেখলে, এখন বলেন, ফুল দেখা যায় না যায় না? ফুল দেখা যায় না যায় না? যায়। হরিণ দেখা যায়, তুষার দেখা যায়, কাজল দেখা যায়, অরুণ দেখা যায়। এর আগে আমরা বলেছিলাম সিংহ পুরুষ, তো সিংহ দেখা যায় না যায় না? যায়। তার আগে বললাম ধরেন আমরা চাঁদ মুখ, তো চাঁদ দেখা যায় না যায় না? দেখা যায়, দৃশ্যমান। মন মাঝি, মন মাঝি, পূর্বপদ মন, পরপদ মাঝি।
মনকে তুলনা করা হয়েছে কার সাথে? মাঝির সাথে। আচ্ছা, মনের গুণ কি মাঝি? মনের গুণ মাঝি না মাঝির গুণ মন? বলেন, মনের গুণ মাঝি নাকি মাঝির গুণ মন? বলেন। আচ্ছা, তাহলে তুলনা, মনকে তুলনা করা হয়েছে কার সাথে? মাঝির সাথে। মনকে তুলনা করা হয়েছে কার সাথে? মাঝির সাথে। কেন? কেন? কোন না কোন একটা কারণ আছে, কিন্তু কারণটা এখানে নাই। এটা আসলে উপমিত, উপমিতের মতো, বৈশিষ্ট্যর দিক দিয়ে উপমিতের মতো, কিন্তু রূপক বলা হয়েছে। কেন? আপনারা ঠিক উত্তর দিয়েছেন। আপনাকে জানতে হবে কেন। মনকে দেখা যায় না, অদৃশ্য, গুড। রূপক, অরূপ, অরূপ। মন দেখা যায় না। এমন কোন জিনিসের যদি তুলনা করা হয় যাকে দেখা যায় না, যার রূপ নেই, উপমিতের মতোই রূপক আর উপমিতের বৈশিষ্ট্য একেবারে সেম টু সেম, মানে সেম সেম। উপমিতেও দুটো বস্তুর মধ্যে তুলনা, কিন্তু কেন তুলনা, কারণটা উল্লেখ নাই। এখানেও তাই মনকে তুলনা করেছে মাঝির সাথে। কেন? কোন একটি অজানা, অজ্ঞাত, অদৃশ্য কারণ। কিন্তু মন যাকে দেখাই যায় না, তাহলে একটা অদৃশ্য বা অরূপ বস্তুর তুলনা করা বলা হয় রূপক। একটা অদৃশ্য বা দৃশ্যমান বস্তুর তুলনা হলে উপমিত বা উপমান, আর অদৃশ্য বস্তুর যদি তুলনা হয়, যার রূপ নেই, যার রূপ নেই, অরূপ, তার তুলনাকে বলা হয় রূপক। প্রাণ পাখি রূপক। কেন প্রাণ পাখি রূপক? প্রাণ দেখা যায় না, যায় না, যায় না। যদি দেখা যেত, ধরা যেত, তাহলে তো একদম বাক্সবন্দি করে মানুষ তালা মেরে কি রেখে দিত। প্রাণ তুলনা করলো পাখির সাথে। তুলনা, একটি বস্তুর সাথে একটি বস্তুর তুলনা, কিন্তু তুলনাটা কেমন? অরূপ জিনিসের, অরূপ, অদৃশ্য জিনিসের বলে রূপক। মায়া ডোর, মায়া দেখা যায় না, যায় না, মায়া দেখা যায় না। স্নেহ সুধা, স্নেহ দেখা যায়, যায় না। বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যায়। আফরোজা যদি বলেন বা সালমা রহমান যদি বলেন, স্যার দেখা যায়, এই যে কান্না, কষ্ট করছে, এটা তো বিষাদ না। কান্না কান্নাই, কান্না মানে বিষাদ না। আনন্দেও কাঁদতে পারেন, জি, আনন্দে মানুষ কাঁদে। আবার বিষাদ নাই, তাও কাঁদছে, অভিনয় করে, ভান করে। শাশুড়ি মারা গেছে, খুব কাঁদছে, আসলে বিষাদ নাই। বউ মারা গেছে, খুব কাঁদছে, ওরে আমার বউ, তুমি কত ভালো ছিলে, আমাকে কত ভালোবাসতে, আসলে স্বামী মনে মনে খুব খুশি, কোনো বিষাদ নাই। কান্নাটা কান্নাই, বিষাদ বিষাদ। আমি হাসছি, কথা বলছি, আনন্দ করছি, কিন্তু আমার মনের মধ্যে কি বিষাদ থাকতে পারে। বিষাদ আসলে অরূপ, দুঃখ, শোক, মায়া, প্রাণ, তাই না, মন। তাহলে অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনা করাকে বলা হয় রূপক কর্মধারা। হ্যাঁ সাবরিনা ঠিকই বলেছো। তাহলে মানে কান্নাটা যে বিষাদ, এটা আসলে মনে করতে পারো তোমরা যে স্যার কান্না মানে বিষাদ, আসলে তা না। কান্না আলাদা, বিষাদ দেখা যায় না, বিষাদ অদৃশ্য, অরূপ, মানুষকে দেখে বোঝা যাবে না যে বিষাদ। তাহলে এটা হচ্ছে রূপক। এখন ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য রূপক হলে মাঝখানে রূপ। অনেক আছেন যারা ব্যাস বাক্য নিয়ে খুবই টেনশনে আছেন, গতদিন থেকে আমার পিছনে লাগে, স্যার ব্যাস বাক্য বলেন স্যার, প্লিজ স্যার। জি, তাহলে ব্যাস বাক্য, দ্বন্দ্বের ব্যাস বাক্য নিয়ে কোনো সমস্যা আছে কারো? দ্বন্দ্বের ব্যাস বাক্য নিয়ে যদি সমস্যা থাকে, আবার বুঝতে, তাহলে বুঝতে হবে আপনার আসলে বয়স হয়নি বিশেষ কোচিং বা চাকরির। দ্বন্দ্ব মাঝখানে ও, দ্বন্দ্বের মাঝখানে শুধু কি ও। দুইটা পদ হলে মাঝখানে, যদি তিনটা হয় শেষেরটার আগে, চারটা যদি হয়, যতগুলি পদ হবে শেষের আগে, দুইটা হলে মাঝখানে ও, আর দুইয়ের বেশি হলে শেষেরটার আগে ও। যদি রূপক কর্মধারায় বোঝেন তাহলে মাঝখানে রূপ। রূপক কর্মধারা হলে মায়াডোর, মায়া রূপ ডোর, স্নেহ সুধা। তাহলে রূপক কর্মধারায় যদি হয় তাহলে মাঝখানে শুধু রূপ। জি, যদি উপমান হয়, উপমান, তাহলে মাঝখানে ন্যায়। উপমান, কাজল কালো, কাজলের ন্যায় কালো। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। হরিণ, হরিণের ন্যায়। উপমান, তার মানে সমাজ যদি বোঝেন, আসলে ব্যাস বাক্য ম্যাটার না। সমাজ যদি বোঝেন, সমাসই বোঝেন না।
রূপক যদি বুঝতে পারেন তাহলে মাঝখানে রূপ লাগালে ব্যাস বাক্য শেষ। উপমান যদি বোঝেন সমাজটা উপমান কর্মধারয় তাহলে মাঝখানে ন্যায় লাগাবেন শেষ। যদি উপমিত হয়, উপমিত হলে দুটো ঘটনা ঘটে, ন্যায় মাঝেও দিতে পারবেন শেষেও, এখানে একটু ঝামেলা আছে। উপমান হলে ন্যায় সর্বদা, যদি সমাজটা বোঝেন যে উপমান কর্মধারায় মাঝে ন্যায় শেষ, রূপক হলে মাঝে রূপ। উপমিত যদি হয় তাহলে ন্যায় বসবে কিন্তু মাঝে বসানো যাবে শেষে অর্থ অনুযায়ী। জি, ফুলকুমারী, তাহলে কি বলতে পারবেন? ফুলের ন্যায় কুমারী, তুলনাটা ঠিক রাখতে হবে। ফুলের ন্যায় কুমারী, ন্যায় মাঝে বসলো। যদি শেষে দিতে চান হবে না, যে হবে, কিন্তু শেষে দিতে চাইলে বললেন যে ফুল কুমারীর ন্যায়, না হলো না, ফুল কুমারীর ন্যায় না, ফুল তো কুমারীর ন্যায় না আসলে, তাহলে কি বলতে হবে? কুমারী ফুলের ন্যায়। তুলনাটা ঠিক রাখতে হবে। জি, তুলনাটা মাঝে দেন বা শেষে দেন, ন্যায় ঘটনা না, উপমিত কর্মধারয়ে আপনাকে চিন্তা। অনেকে আবার অগামগা জগা সার আছে যে বোঝে না। খান ইয়াসমিন, তো ঠিক আছে, এক জায়গায় যখন দেখেছো তখন ওইটাই উত্তর দিবে, সমস্যা নাই। হ্যাঁ, তুমি যেহেতু দেখেছো, হ্যাঁ তুমি যেহেতু দেখেছো তাহলে ওটা দিও, সমস্যা নাই। আচ্ছা, তাহলে যেটি বলছিলাম, তাহলে হরিণ, আচ্ছা যেটা বললাম মনে ধরেন সাদ মুখ, সাদ মুখ, তাহলে কি হবে? সাদ মুখ, সাদের ন্যায় মুখ, সাদের ন্যায় মুখ, সাদের ন্যায় মুখ। অথবা ন্যায় যদি আমি শেষে দিতে চাই তাহলে কি হবে? সাদ মুখের ন্যায়, না, এই ক্ষেত্রে সাদ মুখের, মুখ সাদের ন্যায়, মুখ সাদের ন্যায়। মুখটার তুলনা করেছে, মানে ন্যায়টা যদি শেষে দিতে চান বা মাঝে দিতে, তুলনাটা ঠিক রাখতে হবে। পুরুষ সিংহ বা সিংহ পুরুষ, তো সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। অথবা বলা যাবে যে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কি সিংহের ন্যায়। যে আশা করে বুঝতে পারলেন। তাহলে উপমান হলে ন্যায় মাঝে, রূপক হলে রূপ মাঝে, আর উপমিত যদি হয় তাহলে ন্যায় মাঝে বা শেষে, কিন্তু সেটা নির্ভর করবে মিনিংটা কার সাথে, কার তুলনা। জি, একটি কর্মধারে মধ্যপদ লোপী লেখেন। যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায়, যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায়, মধ্যপদ পায়, যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায়। তো কেমন করে মধ্যপদ লোপ পাবে? শব্দটা আছে সিংহাসন, এটা হলো সমাস শব্দ। যে কর্মধারয় সমাসে খান ইয়াসমিন, আপনি শিটে পেলেন না বাইবেলে পেলেন না MP3-তে পেলেন না প্রফেসরসে পেলেন, এটা আমার দেখার বিষয় না। আমি যা বলবো সেটাই আপনাকে মানতে হবে। আর যদি মনে করেন স্যার আমি মানবো না, তাহলে আপনি যেখানে যা পাবেন সেটা। জি, আমি বলেছি, বলার পরেও স্যার অমুক জায়গায় এটা পেলাম, তো পাইলে আমি করব কি বলেন? ওরা যদি ভুল করে তা আমার কিছু করার আছে বলেন? ভুল করতে পারে, মিস্টেক করতে পারে। জি, আমি যে তথ্যটা দিব এরপর আর কোথায় কি পেলেন এটা আমার শোনার বিষয় না। জি, আপনি আমার কথায় বিশ্বাস করলে আমার কথায় মেনে নিতে হবে। আর যদি স্যার অমুক জায়গায় পেলাম সেটা আপনার বিষয়। আমি শীট সম্পর্কে বলেছি যে শীট যা আছে সেটি না, আমাকে শুনে শীট কারেকশন, মানে শীট দেখে আমাকে কারেকশন করার সুযোগ নাই কোনো। শীটে যা আছে সেটা দেখে আমাকে কারেকশন করবেন না, আমি যা বলছি সেটা দেখে শীট কারেকশন করে নেবেন। জি, নাকি শীট দেখে আমাকে কারেকশন করবেন? করলে করেন। জি, আচ্ছা, সিংহাসন, তাহলে এটা কি একটা পদ না দুইটা পদ? একটা দুইটা? নিশ্চয়ই দুইটা পদ তো আছে, নাহলে সমাস কেমনে হলো? দুইটা না থাকলে তো সমাস হবে না, তাহলে দুইটা নিশ্চয়। তাহলে পূর্বপদ হলো সিংহ, পরপদ কি আসন। সিংহাসন মানে কি একটা সিংহ আর একটা আসন, তাই না? সিংহাসন কি দুইটা জিনিস? সিংহাসন কি দুইটা জিনিস? সিংহাসন মানে একটা সিংহ আর একটা কি আসন, নাকি?
আফসারা তাসনিম ঋতু লিখছে স্যার দুইটা। হ্যাঁ, মানে একটা সিংহাসন, এক সিংহাসন মানে একটা সিংহ আর একটা আসন, তাই না? দুইটা জিনিস। হ্যাঁ ঋতু, তুমি ঠিকই বলেছো, তোমাকে দেই হবে। সিংহাসন আসলে সিংহ নয়, ওটা একটা মানে একটা আসন, চেয়ার। সিংহাসনে কোনো সিংহ নাই, কি সিংহাসন দ্বারা সিংহ বোঝায় না, এটা শুধু একটা আসন বোঝায়। কিন্তু শব্দটা আসলে ছিল কি সিংহ চিহ্নিত আসন, শব্দটা ছিল কি সিংহ। এই বাক্যটা আসলে এমন ছিল, সিংহ চিহ্নিত আসন এরকম ছিল, সিংহ চিহ্নিত আসন ছিল। তো আমরা সমাস যখন যুক্ত করেছি, সমাস মানে একাধিক পদের কি এক পদে পরিণত করুন, তাই না? হ্যাঁ, তাহলে যখন আমি যুক্ত করেছি তিনটা পদকে, তখন সিংহ পূর্ব পদটা আছে। এখানে ছিল তিনটা পদ, আসলে আগে ছিল তিনটা পদ। পদ ছিল কয়টা? তিনটা। হ্যাঁ মামুনুর রশিদ, তোমরা যদি চাও তাহলে আমি 7টা থেকে শুরু করব। হ্যাঁ, মামুনুর রশিদ একটু প্রস্তাব দিয়েছে যে স্যার যেহেতু এশার সালাত মাগরিবের এখন একটু ওয়াক্ত এগিয়ে গেছে আর কি। হ্যাঁ, তোমরা যদি চাও আমি 7টা করতে পারবো, আমি কথা বলে দেখব। আচ্ছা, পদ তো দুইটা। হ্যাঁ ঋতু, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। পদ দুইটা, তা পদ তো দুইটা থাকবে রে গাধা মেয়ে, পদ কি একটা থাকবে? তাহলে সমস্যা, ঠিক আছে দুইটা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে ভুল করে শুনেছি, তাহলে পদ তো দুইটাই, কিন্তু বস্তু কি? বস্তু একটা। ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে 7টায় দিব, আমি নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তোমরা যেহেতু অনেকেই বলছো, তাহলে 7টায় আমি নোটিশ দিয়ে দিব গ্রুপে। তাহলে তিনটি পদ ছিল, এর মধ্যে সিংহ পদটা আছে, আসনটাও আছে। সিংহ আছে, আসনও আছে, কিন্তু চিহ্নিতটা নাই। তিনটি পদ ছিল, পূর্বপদ পরপদটা আছে, আর মধ্যপদটা বাদ দিয়েছে। তাহলে যে কর্মধারয় সমাসে দুইয়ের চেয়ে বেশি পদ ছিল, দুইয়ের চেয়ে বেশি পদ ছিল আগে, কিন্তু আমরা সমাস করতে গিয়ে পূর্বপদ আর পরপদকে রেখেছি, আর মধ্যপদটাকে কি করেছি? কেটে দিয়েছি। এর নাম মধ্য পদলোপী কর্মধারায়। বুঝতে পারলেন? জি। তাহলে ধরেন পরীক্ষা আসবে এমন যে সংবাদপত্র, সংবাদপত্র আসলে কি? সংবাদ বহনকারী পত্র। বাক্যটা ছিল সংবাদ বহনকারী পত্র। সংবাদটা রাখলাম, পত্রটাও রাখলাম, আর মাঝখানে বহনকারীটাকে ডিলিট করে দিলাম। তিনটি করে পদ ছিল সমাসবদ্ধ হওয়ার আগে, সমাসবদ্ধ হওয়ার আগে তিনটি পদ ছিল। তার প্রথমটা থাকলো, শেষটা থাকলো, মধ্যপদটা বাদ গেল। যে কর্মধারয় সমাসে মধ্যপদ বাদ যায়, যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায়, সেই কর্মধারয়ের নাম মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে এইরকম ধরেন মৌমাছি, মৌমাছি। মৌমাছি বললে কি দুটো জিনিস না একটা জিনিস? দুটো জিনিস না একটা জিনিস? মৌমাছি একটা মৌ আর একটা মাছি না, মৌমাছি একটা জিনিস, মাছি। জি, তো এটা ছিল আসলে মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি এটা ছিল। তাহলে মৌটা আছে, মাছিটা আছে, আশ্রিতটা বাদ গেছে। তো এই ক্ষেত্রে একটু সম্ভব হলে ব্যাস বাক্যগুলি পড়বেন। জি, ব্যাস বাক্যগুলা একটু খুব জটিল না, কিন্তু খুব কঠিন না। ব্যাস বাক্যগুলি সহজ আছে, মনেও থাকবে, কিন্তু একদম না পড়ে গেলে হঠাৎ করে একটু ঝামেলা হতে পারে, একটু পড়ে যাবেন ব্যাস বাক্যগুলি, একটু পড়ে যাবেন। স্মৃতিসৌধ, তো অনেকে হয়তো উত্তর দিয়ে দিতে পারেন যে স্মৃতির সৌধ, ষষ্ঠীর তৎপুরুষ স্মৃতির, আমরা তৎপুরুষে যাবো তখন বুঝাই দেবো। কিন্তু স্মৃতি শুধু স্মৃতির সৌধ না, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। বুঝতে পেরেছেন? স্মৃতি রক্ষার্থে। পলান্ন, দেখবেন পলান্ন, পল মিশ্রিত অন্ন। না, কোনো সমস্যা না, বিল্লাল সর্দার ব্যাস বাক্য কোনো সমস্যা না। তুমি সমস্যা ভাবছো, তাই সমস্যা। হ্যাঁ, এই যে স্মৃতিসৌধ, যে স্মৃতি রক্ষার্থে সৌধ, এটা কেন সমস্যা? কোন কোন শব্দের ব্যাস বাক্যের সমস্যা আমাকে স্পেসিফিক করে লিখতে হবে।
গদ বাঁধা বলে যাবা স্যার ব্যাস বাক্যই তো সমস্যা, এটা তোমার মানসিক সমস্যা, তোমার মনের সমস্যা। বুঝতে পারলো? ধরো একটু শব্দ হলো হাঁটু জল, এর ব্যাস বাক্য তুমি জানো না, নাও জানতে পারো। হাঁটু জল কিন্তু একবার পড়ে নিলে বইয়ে দেওয়া আছে হাঁটু জল। হাঁটু জল কি হাঁটুর জল না হাঁটু থেকে জল না হাঁটুর দ্বারা জল? গাধা বিল্লাল, হাঁটু জল কি হাঁটুর জল না হাঁটু থেকে জল না হাঁটু দ্বারা জল? হাঁটু জল, হাঁটু পর্যন্ত জল, হাঁটু পর্যন্ত। তো এটা যদি একবার পড়ে নিস, ধরে নিলাম যে তুই জানিস না, কিন্তু হাঁটু জল, হাঁটু পর্যন্ত জল, এটা একবার পড়লে, একবার রিডিং পড়তে হবে, একবারও পড়বেন না, জিন্দেগিতে পড়বেনই না, তা তো কঠিন হবে। মধ্যপদ পদলী কর্মধারা, এটাকে ব্যাস বাক্যগুলি একবার করে একটু রিডিং পড়বেন, যে জটিল না, কিন্তু একবারও পড়েননি তাহলে ঝামেলা। তাহলে হাঁটু জল, হাঁটু পর্যন্ত জল, তাহলে হাঁটু জলে হাঁটু আছে, জলও আছে, পর্যন্তটা লোপ পেয়েছে মধ্যপদ। কোমর পানি, তাহলে কি কোমরের পানি? কোমর পানি কি কোমরের পানি না কোমর থেকে পানি না কোমর দ্বারা পানি? গায়ে হলুদ বলবো রে খান ইয়াসমিন গাধি, বহুব্রীতে গেলে এখানে পাবো কই? খান ইয়াসমিন গাধি, গায়ে হলুদ এখানে পাবো কই? তুই একটা মহাগাধি ভর্তি হয়েছিস, গায়ে হলুদ তো বলবোই, কর্মধারয় কেমনে বলবো? গায়ে হলুদ তো বহুব্রী সমাস, কর্মধারয় কেমনে বলবো বল, বোঝা আমাকে। কর্মধারায় বহুব্রীর আলোচনার উদাহরণ কি কর্মধারায় বলবো? তাহলে কোমর পানি, কোমর পর্যন্ত পানি, কোমর পর্যন্ত, কোমর গলা পানি, তো খুবই জটিল তো না ভাই, ব্যাস বাক্য জটিল কেন? আপনি জিন্দেগিতে কোনোদিন বইয়ের দিকে তাকাবেই না, মানে ব্যাস বাক্য একবারে পড়বেন না, তাহলে তো জটিল। কোন ব্যাস বাক্যটা জটিল? আমাকে একটু বিল্লাল সর্দার কমেন্টস করেন, কোন ব্যাস বাক্যটা জটিল? দুই চারটা শব্দ লিখে আমাকে বোঝান যে স্যার এই ব্যাস বাক্যটা জটিল। তাহলে কর্মধারয় সমাস প্রধানত কয় প্রকার? 4 প্রকার। কি কি? উপমিত, উপমান, রূপক, মধ্যপদলোপী। ওকে, আচ্ছা, এখন এর সাথে কি একটা কেবল দ্বিগু কর্মধারায়, আধুনিক ব্যাকরণে বলা হচ্ছে দ্বিগু কর্মধারা। আসলে দ্বিগু কর্মধারায় বলে কিছু নাই, আমরা যে দ্বিগু সমাস পড়লাম গতদিন, দ্বিগু সমাস পড়েছি না? দ্বিগু, জি, দ্বিগু, ওই দ্বিগু সমাসকে যদি অপশনে দ্বিগু সমাস না থাকে তাহলে উত্তর দেবেন দ্বিগু কর্মধারায়। ভালো করে শুনেন, আসলে আলাদা কর্মধারয় সমাস 4 প্রকার: উপমিত, উপমান, রূপক, মধ্যপদলোপী, আর আলাদা একটা সমাস দ্বিগু। আধুনিক যে লেটেস্ট করোনা ব্যাকরণ 2021-22 সালের, জি, সেখানে দ্বিগু সমাস নাই। তো এই দ্বিগু সমাসের শব্দগুলিকে কর্মধারয়ের মধ্যে দিয়ে বলা আছে, এর নাম কি? দ্বিগু কর্মধারয়। মনে থাকবে? যদি দ্বিগুর যে উদাহরণগুলি গতদিন লিখে দিয়েছি সেগুলি যদি দ্বিগু সমাসের অপশন না থাকে তাহলে দ্বিগু সমাসের শব্দগুলিকে উত্তর দিতে পারবেন কি? দ্বিগু কর্মধারয়। জি, কিন্তু দ্বিগু থাকলে দ্বিগু কর্মধারয় দিয়ে না, দ্বিগু সমাস থাকলে দিবেন দ্বিগু সমাস, আর দ্বিগু সমাস না দিলে বুঝে নেবেন যে দ্বিগু সমাসগুলিকে ধরা হয়েছে কি? কর্মধারের অংশ, এর নাম দ্বিগু কর্মধারয়। জি, এখন দেখেন, আমরা এখন পড়ব তৎপুরুষ সমাস। স্যার জাদুঘর, জি, জাদু ঘরের ব্যাস বাক্যটা একটু বলেন বিল্লাল সর্দার। জি, জাদুঘর। আচ্ছা, জাদু পরিবেশনকারী ঘর, জাদু পরিবেশনকারী, জি, জাদু পরিবেশনকারী ঘর। জাদুঘর, জাদু, যেই ঘরে জাদু রাখা হয়, জাদু বলতে কি? অ্যান্টিক্স জিনিস। জাদু মানে কি? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, জি, অ্যান্টিক জিনিসপত্র নাম জাদু। জাদু পরিবেশনকারী ঘর বা জাদু রাখার ঘর। জি স্যার, করপল্লব। হ্যাঁ, করপল্লব ভাই, আবার একটু বলবো শাহাদত। জি, করপল্লব। তাহলে কর মানে হচ্ছে হাত, জি, এ কর মানে হচ্ছে হাত, হাত, এই যে কর, জি,
আর পল্লব মানে পাতা। স্যার শব্দের মানেই তো জানি না, প্রবলেম কি হয়েছে? বিল্লাল বলছে স্যার কঠিন। কেন কঠিন? শব্দের মিনিংই তো জানেন না। কর মানে যে হাত, পল্লব মানে যে পাতা, স্যার মানেই তো জানি না। তাহলে আপনাদের আগে কি শব্দার্থের ক্লাস করানো লাগবে? জি, সমাস পড়ানোর আগে বললো কিছু শব্দার্থের ক্লাস। তাহলে হাতকে তুলনা করা হয়েছে কার সাথে? পাতার সাথে। কর মানে হাত, পল্লব মানে পাতা, তাহলে দুটো জিনিস। তাহলে কর মানে হাতকে তুলনা করেছে পাতার সাথে। কেন হাতকে পাতার সাথে কেন তুলনা করা হলো? কোনো একটা কারণ আছে, থাকবে আপনার জানা দরকার। কারণটা উজ্জ্বল আছে, এটাই তো আপনার জানা দরকার। কারণটাকে আপনার জানা দরকার। আপনি জানবেন হাতকে তুলনা করা হলো পাতার সাথে কেন, কোনো একটা কারণে। কারণটা উল্লেখ নেই, উজ্জ্বল আছে, থাক উপমিত। কারণ তো উজ্জ্বল থাকবেই, উপমিত তো কারণ বা গুণটা উজ্জ্বল থাকবে, উপমিত। কর পল্লবের নেই, কর পল্লবের নেই। জি, অথবা বলবেন পল্লবের ন্যায় কর, পল্লবের ন্যায় কর, অথবা কর পল্লবের উপমিত কর্ম। জি, ধৈর্য ধরতে হবে ইয়াসমিন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে যা বলি শুনতে হবে, ক্লাস করতে হবে। এটা কি বলেন স্যার, ওটা কি বলেন স্যার, আপনি জিজ্ঞেস করলে আমি বলবো না, আমি আমার মতো করে বলবো। যে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, গায়ে হলুদ এটা বলার জন্য আপনাকে কমেন্টস করতে হবে না। জি, সবই বলবো, জি সবই বলবো, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, একটু মনোযোগ দেন কি বলছি। জি, আচ্ছা লেখেন তৎপুরুষ। আচ্ছা, অব্যয়ভাবের ব্যাস বাক্যগুলি বোঝাতে চেয়েছিলাম, আজকের বোঝাচ্ছি না, কারণ একটা নতুন সমাস অন্তত পড়াই। জি, তৎপুরুষটা একটু পড়িয়ে নিই, আগামী দিন অব্যয়ভাবের সমাসগুলো বলে দিয়েছিলাম, শব্দগুলি ব্যাস বাক্যগুলি আগামী দিন বলবো। মানে আজকে শুধু ব্যাস বাক্য অব্যয়ভাবেই বলে দিলে নতুন পড়া হবে না, অন্তত তৎপুরুষটা একটু আগায়। ওকে, জি টেনশন করবেন না, আজকে তৎপুরুষটা পড়ে আগামী দিন অব্যয়ভাব সমাসের উদাহরণগুলি বলে বলে ব্যাস বাক্যগুলি বুঝাই দেব। তৎপুরুষ লেখেন যে সমাসের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়, যে সমাসের পূর্বপদ থেকে। হ্যাঁ বিল্লাল, আমি জানি তো, শব্দের মিনিংই তো বোঝো না, শব্দের অর্থই বোঝো না, তাহলে কেমন করে সহজ হবে? হ্যাঁ সেটা আমি জানি বাবা। হ্যাঁ, শব্দের অর্থ না বুঝে, শব্দটাই বুঝি না স্যার, তো ব্যাস বাক্য কেমনে করবো? আসলে তো কথাটা ঠিকই আছে। আচ্ছা, তো যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায়, যে সমাসের পূর্বপদে, যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায়, যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসের, না তোমরা আসলে গাধি না সাবরিনা, তোমরা আসলে বুদ্ধিমান। কেন আমি মাঝে মাঝে বলি কেন, ওটা ভাব নেওয়ার জন্য, বুঝো নাই? তোমাদেরকে বকাঝকা না দিলে, আমার ওই তাহিরির যেমন মাঝে মাঝে একটু ঝাঁকি না দিলে জোশ আসে না। দয়াল বাবার টিকিট খানা হিয়া হিয়া, বুঝো নাই? ওয়াজের মাঝে একটু গা গরম করে নেয় ঝাঁকি দিয়ে, বুঝো নাই? একটু বাবার নাম বলে একটু জোশ পায়। আমি ক্লাসের মাঝে একটু তোমাদের বকা দিলে একটু জোশ পাই শরীরে, বুঝো নাই? আসলে তোমরা গাধা অগামগা না, আমি একটু সুযোগ পাইলে, চান্স পাইলে একটু তোমাদের বকা ঝকা দেই, একটু শরীরে জোশ আসে, বুঝো নাই? হ্যাঁ, এটা বুঝবা। আসলে তোমরা গাধা না, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো তো, তাই না? হ্যাঁ, আচ্ছা তো, আচ্ছা তাহলে তৎপুরুষ সমাসের সাথে বিভক্তির সম্পর্ক, বিভক্তির, হ্যাঁ তৎপুরুষ সমাসের সাথে কি বিভক্তির সম্পর্ক। বিভক্তিগুলি মনে আছে যে কারকের ক্লাসে পই পই করে লিখে দিয়েছি। স্যার জি, কারকের ক্লাসে পই পই করে লিখে দিয়েছি, নবম দশম বোর্ড ব্যাকরণে আছে, সব জায়গাতে আছে। জি, আর সম্ভব হলে বলেছিলাম যে আপনাদের এর আগেও বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপন পাবেন যাই পাবেন, আমার এই বইটা সম্ভব হলে সংগ্রহ করে ফেলবেন। জি, নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণটা তো পড়বেন, সম্ভব হলে আমার এই বইটা থেকে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? তো বিভক্তিগুলো বলে দিয়েছি। আচ্ছা, এখন দেখেন বিভক্তি লোপ পাবে। তো এখন ধরেন শব্দটি হচ্ছে কলা বেচা।
ঝামেলাটা কোথায়? ওই যে বিল্লাল যে কথাটি বলছে স্যার, মানে ব্যাস বাক্য তো বুঝি না, মানে একটু ঝামেলা যে নাই তা না, আমি কিন্তু অস্বীকার করছি না যে একটু ঝামেলা নাই, কিন্তু ঝামেলাটা একটু তো থাকবেই, না হলে কেমনে একেবারে যদি পানির মতো সহজই হবে তাহলে তো পরীক্ষা কঠিন কেমনে হবে, তাই না? এখন কলা বেচা, পূর্বপদ কলা, পরপদ বেচা, কিংবা বিলাত ফেরত। ভালো করে খেয়াল করবেন, আমি বলেছি আমার ক্লাস শুধু মাথার মধ্যে উড়াই নিলে হবে না, আমার ক্লাস হৃদয়ে ধারণ করতে হবে। আমার ক্লাস যদি মনোযোগ দেন, বোঝেন বাংলাদেশের কোনো বই, স্যার অমুক বই এই আছে, তমুক বইয়েতে ওই আছে, হ্যান বইয়ে তেন আছে, আপনি সব বই ছিঁড়ে ফেলে দেন। আমি ক্লাসে যা বলবো তার বাইরে আপনি কিছু জানবেন না। যদি পরীক্ষায় না কমন পান, না পারেন, আমাকে ফোন দিবেন যে স্যার আপনার ক্লাস করেছি, কোর্স করেছি, অমুক চাকরির পরীক্ষা দিতে গেছি, আপনার প্রশ্ন কমন পাইনি, আমাকে বলবেন। আপনার কোনো বই তো আপনার দরকার নেই, আপনি কেন অযথা কোন বই কি আছে, কোন বই কি আছে স্যার, এত আপনার দরকার। আমার ক্লাস নোট করবেন, ক্লাস করবেন, জি। আর সম্ভব হলে আমার বইটা বাংলা কোর্সটা পড়বেন, বলেছি বাংলা কোর্স আমার লেখা, প্লাস সম্ভব হলে নবম দশমের বোর্ড ব্যাকরণ, ঝামেলা শেষ, অন্য কোনো বই পড়ার দরকার নাই। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে পড়েছিলাম যে সিংহাসন, মনে আছে আপনাদের? একটু আগে কর্মধরে লিখেছিলাম সিংহাসন, সেখানে বলেছিলাম সিংহ, ভালো করে খেয়াল করবেন, সিংহ চিহ্নিত আসন। তাহলে পূর্বপদ সিংহ আছে, পরপদ আসন আছে, চিহ্নিত মধ্যপদ লোপ পেয়েছে। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাহলে সিংহ পূর্বপদটা আছে, আসন পরপদটি আছে, মাঝখানে চিহ্নটা লোপ পেয়েছে। লোপ পেয়েছে না? যে নাই। বিলাত ফেরত, বিলাত থেকে বা হতে যাই বলে ফেরত। এখন দেখেন বিলাত আছে না? আছে, জি। পিছনের পদ ফেরত, সেটিও আছে, থেকেটা নাই। বিলাত আছে, ফেরতও আছে, মধ্য থেকে থেকেটা নাই। দেখেন তো দুটোর স্টাইলটা একই রকম কিনা? এখানে সিংহ ছিল, পিছন থেকে আসন ছিল, মাঝখান থেকে চিহ্নিতটা নাই। এখানে বিলাত আছে, ফেরত আছে, মাঝখানে থেকেটা নাই। এইটা আমরা বলেছি কর্মধারায়, কি বলেছি? মধ্য পদলোপী কর্মধারায়। আর এইটাকে বলছি তৎপুরুষ। কেন বলেন, কেন? এটাও মাঝখান থেকে একটা পদ হারিয়ে গেছে, লোপ পেয়েছে, এটাও তো মাঝখান থেকে একটা পদ হারিয়ে গেল। এটাকে আমরা বলছি মধ্যপদলোপী কর্মধারায়, এটাকে বলছি তৎপুরুষ। কেন সেটা বলেন, কোন তৎপুরুষ সাহায্য আমি জিজ্ঞেস করি? আমি বলছি এটাও মাঝখান থেকে পদ লোপ পেয়েছে, এটাও লোপ পেয়েছে, এটা মধ্যপদলোপী, এটা তৎপুরুষ। কেন? আমার বইটা পাইতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 01744727712, আমার প্রকাশনীর নাম্বার। এই বইটা রাজশাহী শহরে যারা থাকবেন তারা লাইব্রেরি থেকে পাবেন, আর রাজশাহীর বাইরে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন তাদেরকে আমার এই প্রকাশনীর নাম্বারটিতে যোগাযোগ করে, জি, কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করবেন, 01744727712, ঠিক আছে, জি। হ্যাঁ, এই যে উত্তরটা, তাহলে এটা লিখে নেন আপনারা। আচ্ছা, এখন দেখেন এই যে চিহ্নিতটা কিন্তু পদ, চিহ্নিতটা হলো মধ্যপদ, আর থেকেটা হলো বিভক্তি। সিস্টেমটা একই রকম, স্টাইলটা একই, মাঝখান থেকে লোপ পাচ্ছে, কিন্তু যখন পদ লোপ পেল মাঝখান থেকে মধ্যপদলোপী, আর থেকেটা তো পদ না, বিভক্তি। তাহলে ক্লিয়ার? মাঝখান থেকে যখন পদ লোপ পেল তখন মধ্যপদলোপী, কিন্তু যখন বিভক্তি লোপ পেল তার নাম তৎপুরুষ। বুঝে গেছেন? জি। তাহলে কলা বেচা, তাহলে এখন বলবেন যে কলা চিহ্নিত বেচা, নাকি কলা বিষয়ক বেচা, নাকি কলা পর্যন্ত বেচা? না, কলা বেচা কি? কলা কে বেচা, কলা বেচা, কলা কে বেচা। রথ দেখা পরীক্ষা আসবে, রথ দেখা কি হবে? রথ কে দেখা। তাহলে ছিল রথকে দেখা, হয়ে গেল রথ দেখা। ছিল কলাকে বেচা, হয়ে গেল কলা। ব্যাস বাক্যটা আগে, সমাসটা পরে। ব্যাস বাক্য আগে, সমাসটা আগে। ব্যাস বাক্যে পূর্বপদে কে ছিল, সমাসে লোপ পেল, পূর্বপদে কে ছিল, সমাসে লোপ পেল, পূর্বপদে থেকে ছিল, সমাসে লোপ পেল। এই যে পূর্বপদের সাথে যে বিভক্তি লোপ পাচ্ছে,
তৎপুরুষ। তাহলে কে রে লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, হতে থেকে সে লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ, দ্বারা দেয়া কর্তৃক লোপ পেলে তৃতীয় তৎপুরুষ, জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী তৎপুরুষ, হতে থেকে সে লোপ পেলে পঞ্চমী, রয়ের লোপ পেলে শুধু জানেন বিভক্তি। বলেন বলেন কাষ্ঠ নির্মিত, কাষ্ঠ নির্মিত কি হবে? কাষ্ঠ নির্মিত কাষ্ঠে নির্মিত না কাষ্ঠের নির্মিত না কাষ্ঠকে নির্মিত? হ্যাঁ বিল্লাল সর্দার, স্বামী ভক্তি, স্বামীকে ভক্তি, স্বামীকে ভক্তি, গুরু ভক্তি, গুরুকে ভক্তি। আচ্ছা সেখানে আসছি যে শিউলি আর বিল্লাল আছে দুইটা পণ্ডিত, মহাপণ্ডিত। হ্যাঁ ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ। আমার মতো একটু বোঝাইতে দাও। তার কাষ্ঠ, কাষ্ঠ দ্বারা নির্মিত, তাহলে দ্বারাটা লুপেছে তৃতীয় তৎপুরুষ। হীরক খচিত, হীরক খচিত, হীরক দ্বারা খচিত। মৃত্তিকা নির্মিত, মৃত্তিকা নির্মিত, তাহলে কি হবে? মৃত্তিকা দ্বারা নির্মিত, মৃত্তিকা দ্বারা নির্মিত। স্বর্ণ গড়া কি হবে? স্বর্ণ গড়া, স্বর্ণ দিয়ে গড়া। তাহলে ছিল স্বর্ণ দিয়ে গড়া বা স্বর্ণ দ্বারা গড়া, ওটা লোপ পেল। তাহলে দ্বারা দেওয়া লোপ পেয়েছে বলে তৃতীয়া, হতে থেকে লোপ পেয়েছে পঞ্চমী, কেড়ে লোপ পেয়েছে দ্বিতীয়া, জন্য নিমিত্ত লোপ পেয়েছে বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। হজ যাত্রা, হজের জন্য যাত্রা। মহিলা কলেজ, মহিলাদের জন্য কলেজ। রান্নাঘর, রান্নার জন্য ঘর। খেয়া ঘাট, খেয়ার জন্য ঘাট। মাপকাঠি, মাপের জন্য কাঠি। কোনো বইয়ে দেখা যাচ্ছে জন্য, কোনো বইয়ে নিমিত্ত। জন্য নিমিত্ত মানে কি? চতুর্থী। কেরে মানে দ্বিতীয়া, কেরে মানে দ্বিতীয়া, জন্য নিমিত্ত মানে চতুর্থী। কিন্তু তিনটি স্পেশাল শব্দ আছে, লিখে নেবেন। আবার বলছি, কেরে লোপ পেলে দ্বিতীয়া, কেরে লোপ পেলে দ্বিতীয়া, আর জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী। কিন্তু তিনটি স্পেশাল শব্দ আছে। একটি হলো গুরু ভক্তি, হ্যাঁ, আরেকটি শব্দ বিল্লাল লিখেছে স্বামী ভক্তি। জি ঠিক আছে, দেবদত্ত। একটু লিখে নিতে পারবেন শব্দ তিনটা। গুরু ভক্তি ব্যাসবাক্য হলো গুরুকে ভক্তি। স্বামী ভক্তির ব্যাসবাক্য কি? স্বামীকে ভক্তি। দেবদত্তর ব্যাসবাক্য কি? দেবকে দত্ত। দেবকে মানে কলকাতার দেব না, দেবতা। জি এখন এখানে গুরুকে ভক্তি, স্বামীকে ভক্তি, দেবকে লোপ পেয়েছে, কিন্তু কে লোপ পেয়েছে? কি কে? আমরা আবার বলছি, কে রে লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, কে রে লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থ তৎপুরুষ। কিন্তু এই তিনটি বাক্য মনে রাখবেন, এই তিনটি বাক্য কে লোপ পেয়েছে কিন্তু চতুর্থী। বোঝা গেছে? কেরে লোপ পেলে কি? দ্বিতীয়। কেরে লোপ পেলে দ্বিতীয়, জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী। কিন্তু এই তিনটি স্পেশাল বাক্য যেখানে লোপ পেয়েছে কে, লোপ পেয়েছে কে, কিন্তু দ্বিতীয় বলবেন না, বলবেন চতুর্থী। হ্যাঁ নিঃস্বার্থ হলে, হ্যাঁ সেটাও ঠিক বলেছেন। হ্যাঁ শাহাদত, হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে। স্বামী ভক্তি নিঃস্বার্থ, জি স্বামী ভক্তি নিঃস্বার্থ। হ্যাঁ অনেকটা বলেছে, ব্যাকরণ বলেছে গুরু ভক্তি, স্বামী ভক্তি, দেবদত্ত, এগুলো একটা নিঃস্বার্থ বলেই সম্প্রদান। ঠিক আছে। রাত কানা, রাত কানা ব্যাসবাক্য কি? রাতে কানা, রাতে কানা। জি গাছ পাকা, এর ব্যাসবাক্য কি? গাছে পাকা, গাছে পাকা। তাহলে ছিল গাছে পাকা, এ লোক পেল গাছ পাকা। রাত কানা কি? রাতে কানা, রাতে কানা, এ লোক পেল সপ্তমী, বস্তা বস্তা সপ্তমী। তাহলে যখন এখন বলুন স্যার রাত কানা, রাতে কানা না বলে আমি যদি বলি রাত দ্বারা কানা, রাত থেকে কানা, রাতের জন্য কানা, বিভক্তিটা তো অর্থপূর্ণ হতে হবে। আর যদি অর্থপূর্ণ মনে, স্যার আমার তো সবই ভালো লাগে, আমার তো রাত দ্বারা কানা, রাত থেকে কানা, সমস্যা কি? তাহলে ব্যাস বাক্যটা রিডিং করতে হবে। হয় আপনার বুদ্ধি মেধা থাকতে হবে, নাহলে ব্যাস বাক্য করতে হবে। বুদ্ধিও কম, মেধাও কম, পড়বেনও কম, কেমনে হবে? তাহলে রাত কানা, রাতে কানা, না রাত থেকে কানা, না রাতের দ্বারা কানা, না রাতের জন্য কানা, রাত কানা, রাতে কানা, দিন কানা, দিনে কানা, গাছ পাকা, গাছে পাকা, দিবা নিদ্রা, দিবাই নিদ্রা। কোনো বইয়ে দেখাচ্ছে দিবাতে, একই কথা, দিবাই বা দিবাতে সপ্তমী। কিন্তু দিবা দ্বারা নিদ্রা, দিবা থেকে নিদ্রা, দিবার জন্য নিদ্রা হবে এমন? তাহলে বিভক্তি কঠিন কেন লাগছে? এখন যদিও বললাম যে বুদ্ধি কম, পড়েনও কম, ঝামেলা। বুদ্ধি কম, পড়তে হবে বেশি।
আর যার বোধ শক্তি বেশি সে একটু কম পড়বে, তা আপনার বুদ্ধিও কম পড়েনও কম। ব্যাস বাক্য পড়ে নিয়ে লাগবে যে রাত কানা রাতে কানা, এটা কি খুব জটিল ব্যাস বাক্য? একবার দুইবার রিডিং পড়ে নিলেই তো হয়ে গেল, না মনে থাকবে না? 100 বার মুখস্থ করবেন, রাত কানা রাত কানা রাতে কানা রাত কানা রাতে কানা নাম 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 গাছ পাকা গাছ পাকা গাছে পাকা গাছ পাকা গাছ পাকা গাছ পাকা গাছ পাকা তালা কানা তালা কানা গাছ পাকা গাছ পাকা তালা, এমন করে পড়া লাগবে। বাকপটু বাকে পটু বাকে পটু, বস্তা পচা বস্তায় পচা, বাক্সবন্দি বাক্সে বন্দি, এটা এমন কেন কঠিন? এমন কি কঠিন? একেবারে না পড়লে হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন, সেজন্য 1-2 বার করে ব্যাস বাক্যগুলো একটু রিডিং পড়তে হবে। জি, এখন বলেন যে পরীক্ষক কি বিভক্তি সমাসের সাথে তৎপুরুষ সমাসের সাথে বিভক্তি দেওয়া থাকবে না থাকবে না? বিভক্তি দেওয়া থাকবে না থাকবে না? প্রশ্ন কি গাছ পাকা থাকবে না গাছে পাকা থাকবে? প্রশ্ন থাকবে কি গাছ পাকা না গাছে পাকা? জি, রাজু কচু কাটা, কচুর ন্যায় কাটা, কচু কে কাটা না, কচুর ন্যায়। মশিউর রহমান রাজু, গাধা শোন, কচু কাটা বলতে কচুকে কাটা বোঝে না রে গাধা, তোকে আজ কচু কাটা করবো, বুঝলি গাধা? তোকে আজ কচু কাটা করবো মানে কচু কাটবো না, তো কচুর মতো করে কাটবো। তাহলে কচু কাটা মানে কচুকে কাটা না, কি কচুর ন্যায়, কচুর ন্যায় বা কচুর মতো কর্মধার হয়, বুঝা গেছে? হ্যাঁ, ন্যায় বা মতো। আর যদি কচুকে কাটা বলে তাহলে দ্বিতীয় তৎপুরুষ হয়ে যাবে। তো কচু কাটা মানে কচুকে কাটা না, কোনো একটা জিনিস কাটা, কার মতো করে? কচুর মতো করে। কিন্তু গাছ কাটা গাছকে কাটা, তখন আর গাছের মতো করে কাটা না। এসএম যে রিকা, জি, গাছ কাটা গাছের মতো কাটা, গাছ কাটা গাছকে কাটা, পাট কাটা পাটকে কাটা, মাছ কাটা মাছকে কাটা, কিন্তু কচু কাটা কচুকে কাটা না। কচু কাটা মানে কাউকে কাটবো, তোকে আজ কচু কাটা করব, মানে তোকে আসলে আমি কচুর মতো করে, কচুকে কাটবো না, তোকে কাটবো, কার মতো করে? কচুর ন্যায়। তো ওইটা কচু কাটা আর গাছ কাটা, লাউ কাটা, শাক কাটা, মাছ কাটা, পাট কাটা এক না। এগুলি একটু বুঝতে কষ্ট হয় বলেই তো ঝামেলা। জি, গাছকে কাটা দ্বিতীয় তৎপুরুষ, রথ দেখা রথকে দেখা, ছেলে ভুলানো ছেলেকে ভুলানো, মেয়ে পটানো মেয়েকে পটানো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গাছ পাকা যখন পরীক্ষক প্রশ্ন করবে তখন গাছ পাকা দিবে নাকি গাছে পাকা? তৎপুরুষ সমাসের শব্দ যখন পরীক্ষার প্রশ্নে দিবে তখন কি করবে বলেন? বিভক্তি সহ দিবে না বিভক্তি বাদ দিয়ে দিবে? পরীক্ষক তো বিভক্তি দিবে না, বিভক্তি বাদ দিয়ে লোপ করে দিবে। পরীক্ষক বিভক্তি লোপ করে দিবে, আর আপনাকে এই দুটো পদ দেখে বুঝে নিতে হবে যে পূর্বপদের সাথে বিভক্তি ছিল। এই লুকোচুরিটুকুই তো পরীক্ষা। পরীক্ষক যে প্রশ্ন দিবে আপনাকে, পরীক্ষক যে দিবে সেখানে কি বিভক্তি লাগানো থাকবে? না, পরীক্ষক তো বিভক্তি লাগিয়ে দিবে না। পরীক্ষক বিভক্তিটা লোপ করে পূর্বপদ পরপদ দিবে, আর আপনাকে পূর্বপদ পরপদ দেখে বুঝে নিতে হবে যে ওখানে বিভক্তি ছিল। গাছ পাকা আসলে গাছে পাকা, তাহলে সপ্তমী তৎপুরুষ। জি, তাহলে পরীক্ষক কি রাজপুত্র দিবে নাকি রাজার পুত্র, কোনটা দিবে? প্রশ্নে সমাস নির্ণয় করতে যখন দিবে তখন কি রাজপুত্র দিবে নাকি রাজার পুত্র দিবে? তাহলে পরীক্ষক কিন্তু বিভক্তিটা লাগাই দিবে না, বিভক্তিটা লোপ করে রাজপুত্র দিবে। তাহলে শব্দটা দিবে রাজপুত্র, পূর্বপদের পরপদটা দিবে। আর আপনাকে দেখে বুঝে নিতে হবে যে রাজপুত্র দিয়েছে, কিন্তু আসলে মূলত শব্দটা কি ছিল? রাজার পুত্র। তাহলে লোপ পেয়েছে কি? রয়ের, তাহলে ষষ্ঠী, তাই না? জি, তাহলে পরীক্ষক কি গরুর গাড়ি দিবে নাকি গরু গাড়ি, কোনটা দিবে? প্রশ্নে গরুর গাড়ি না গরু গাড়ি, কোনটা? এসএম যে রিকা। তাহলে এবার বিভক্তি কি পকেটে করে নিয়ে যাবেন না পরীক্ষক বিভক্তি সহই দিবে প্রশ্নটা? এইবার এই শব্দের জন্য
আর বিভক্তি পকেটে করে নিয়ে যেতে হবে না, কারণ পরীক্ষক এবার বিভক্তি লোপ করে দেওয়ার কথা। পরীক্ষা কিন্তু রাজার পুত্র দিবে না, রাজপুত্র দিবে। আমরা বলছি ফুলের বাগান দিবে না, ফুল বাগান দিবে, আর আমরা বুঝে নেব ফুলের বাগান। কিন্তু পরীক্ষক এবার আর কি গরু গাড়ি দিবে না, গরু গাড়ি দিবে না, গরুর গাড়ি দিবে। তাহলে বিভক্তি কি লোপ করে দিল? পরীক্ষকের কাজ বিভক্তি লোপ করে দেওয়া। ভালো করে শোনেন, শুনেনও না বোঝে না। পরীক্ষকের কাজ বিভক্তিটা লোপ করে দেওয়া, আর আমরা শব্দটা দেখে বিভক্তিটা মনে মনে বুঝে নিব, এটা তো নির্ণয় করব। কিন্তু কিছু শব্দ আছে যেখান থেকে পরীক্ষক বা পরীক্ষকের বাপ কেউ বিভক্তি বাদ দিয়ে দিতে পারবে না। এমন কিছু শব্দ আছে যেখান থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না। ওই শব্দগুলো দিতে চাইলে পরীক্ষককে বিভক্তি সহই দিতে হবে। না, খান ইয়াসমিন গাধি, গরু গাড়ি দিবে না। গরু গাড়ি বলে কোনো শব্দ নাই, গরু গাড়ি দিতে পারবে না রে, গরু গাড়ি না। এখান থেকে রয়ের বাদ দেওয়া যাবে না। তাহলে এই শব্দটা পরীক্ষক প্রশ্ন করতে হলে তাকে গরুর গাড়ি দিতে হবে। প্রশ্নে গরুর গাড়ি থাকবে। এর নাম অলুক তৎপুরুষ। কি নাম? অলুক তৎপুরুষ। বুঝেছিস? বিভক্তি লোপ করে দিবে পরীক্ষক, লোপ করে দিবে। দিলে আমরা মনে মনে ধরে নিব বিভক্তিটা। কিন্তু কিছু শব্দ আছে যেখান থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না। তাহলে যেই তৎপুরুষে বিভক্তি বাদ দেওয়া যায় না। তাহলে পরীক্ষক দিবে কি? ঘোড়া ডিম। পরীক্ষক দিবে কি? ঘোড়া ডিম। আর আমরা ধরে নেব কি? ঘোড়ার ডিম। পরীক্ষক প্রশ্নে দিবে ঘোড়া ডিম, আর আমরা ধরে নিব যেখানে বিভক্তি ছিল রয়ের, ঘোড়ার ডিম। না, পরীক্ষক ঘোড়া ডিম দিতে পারবে না, পরীক্ষকের বাপও দিতে পারবে না। পরীক্ষকের শব্দটা দিতে চাইলে ঘোড়ার ডিমই দিতে হবে। তাহলে ঘোড়ার ডিমের ব্যাস বাক্য কি? ঘোড়ার ডিম। বিভক্তি লোপ করে দেয়নি। কেন? দিতে পারেনি, দিতে পারবে না। কিছু শব্দ আছে যেখান থেকে বিভক্তি লোপ করা যায় না। তাহলে পরীক্ষক কি? সোনা তরি দিবে, সোনা তরি, আর আমরা মনে মনে ধরে নিব সোনার তরি। না, পরীক্ষকও দিবে সোনার তরি, আর আমরা কি বিভক্তি ধরে নিব? না, বিভক্তি তো দেওয়া আছে। মানে পরীক্ষক বিভক্তি লোপ করে দিবে পূর্বপদের সাথে বিভক্তিটা, আর আমরা মনে মনে বিভক্তিটা ধরে নিব। কিন্তু কিছু শব্দ আছে, কিছু শব্দ অল্প কিছু, যেখান থেকে বিভক্তি বাদ যাবে না। কেমনে বুঝবো? হ্যাঁ, পরীক্ষার প্রশ্নে যেই তৎপুরুষ থেকে বিভক্তি দিবেন দেখবেন বাদ যায়নি, তৎপুরুষের পূর্বপদে বিভক্তি বাদ যায়নি, তাহলে বুঝে নেবেন সেটা অলুক। তাহলে পূর্বপদে যে তৎপুরুষের পূর্বপদে বিভক্তি লোপ পায় না, বিভক্তি বাদ যায় না, তার নাম কি? অলুক তৎপুরুষ। আপনি আগামী দিন কি করবেন? আপনি দ্বিতীয় তৎপুরুষ, প্রথমত নয়, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক, এই 7টা তৎপুরুষ পড়বেন। এর বাইরে আরো 2টো অলুক আছে, নয় আর উপপদ। আমি আগামী দিন বুঝাবো। তৎপুরুষ শেষ না, তৎপুরুষের আরো 2টো ভাগ আছে, উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ। আগামী দিন বোঝাবো। কিন্তু আপনি তৎপুরুষের যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ, অলুক তৎপুরুষ একটু আপনার বই পুস্তক থেকে একটু পড়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জি। তাহলে আগামী দিন আমি তৎপুরুষের বাকি অংশটুকু পড়িয়ে অব্যয়ভাবের ব্যাস বাক্য করার কৌশলটা বলে আমরা বহুব্রী পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আজকে এ পর্যন্তই। হ্যাঁ জি, ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। পড়াশোনা করবেন ভাই, পড়াশোনা না করে ক্লাস করবেন না, পড়াশোনা করবেন। তবে সাবধান, অগামগা জগা বই, যে কোনো টাইপের বই, আজে বাজে বই পড়বেন না। জি, আমার ক্লাসটা প্রয়োজন আবার দেখবেন, গ্রুপে তো থাকেই। জি, ক্লাসটা আবার দেখবেন, 2বার 3বার করে দেখবেন, তাহলে কিছু কিছু জিনিস ক্লাসে হয়তো একবারে হয়তো মাথায় ঢোকে না, কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ভিডিও সেভ আছে না? জি, পরে আরও 1বার 2বার দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ।